চার্লি চার্লি গেম বা উইজা বোর্ডের মাধ্যমে যে প্ল্যানচেট করে আত্মা বা কোনো স্পিরিটকে ডাকা হয়, এইগুলো ব্যাপারে হয়তো আপনারা অনেকেই শুনেছেন। এবং এই চার্লি চার্লি গেম বলুন বা উইজা বোর্ডে প্ল্যানচেট করার যে গেমগুলো আছে, এগুলো আমরা অনেক সময় অনেক জায়গায় শুনতে পাই, অনেক মুভিতেও দেখতে পাই। কিন্তু আপনাদের কি মনে হয় যে এই গেমগুলো কি সত্যি নিছকই একটা খেলা, নাকি এগুলো যদি ঠিকভাবে পারফর্ম করা যায় বা এই গেমগুলোয় যে ইনস্ট্রাকশনগুলো থাকে সেগুলো যদি কেউ বা কারা ঠিকঠাক মতো করতে পারে, তাহলে কি সত্যি কোনো স্পিরিট বা আত্মা আসে? আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি, সেই ঘটনাটা কিন্তু এই চার্লি চার্লি গেমকে কেন্দ্র করেই। তিনটে স্টুডেন্ট, তারা কিন্তু এরকমই একটা গেম নিয়ে আসে এবং সেটা নিছকই একটা খেলার ছলে। কিন্তু তারপর তাদের জীবনে যে কি কি ঘটনা ঘটেছিল, সেই সত্যি ঘটনাটাই আজ আমি এপিসোডে আপনাদের সকলকে বলবো। তো আমার সকলের কাছে রিকোয়েস্ট, আপনারা কেউ কোথাও যাবেন না। আশা করি আপনাদের ঘটনাটা ভীষণ ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ অবধি ঘটনাটা মন দিয়ে শুনুন। এবং এই যে ঘটনাটা আমি আপনাদেরকে বলতে চলেছি, এই ঘটনাটা কিন্তু অন্যান্য ঘটনার থেকে কিন্তু বেশ অনেকটাই আলাদা। তো কেউ কোথাও যাবেন না, আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর যদি সম্ভব হয় যে ঘটনাগুলো আপনারা পাঠাচ্ছেন, সেই ঘটনার সাথে যদি সেই ঘটনা সম্পর্কিত কোনো ছবি বা ছোট ভিডিও থাকে, সেটাও কিন্তু আপনারা পাঠিয়ে দিতে পারেন। আর আপনারা যারা যারা ঘটনা পাঠাচ্ছেন, আমরা আপনাদের প্রত্যেকের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে একটু খেয়াল রাখবে যে সেই ঘটনাটা যেন প্রচারযোগ্য হয়, আর সেই ঘটনার মধ্যে কোনো কোনো বিদ্বেষমূলক কথা যেন না থাকে, কারণ আমরা আমাদের চ্যানেলে সেরকম ঘটনা কিন্তু প্রচার করি না। আমাদের চ্যানেলের ঘটনা ছোট থেকে বড় সবাই সবার সামনে শুনতে পারে, কোনো অসুবিধে নেই। তো সেই কথাগুলোকে মাথায় রেখে কিন্তু ঘটনাটা পাঠাবেন। এটুকুই বলার ছিল। এবার আমি চলে যাব সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি, সেই ঘটনাটা ব্যাঙ্গালোর থেকে অয়ন ইমেল করে পাঠিয়েছে। প্রথমে আমি এই ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নেব, তাহলে আপনারও ঘটনাটা বোঝাতে সুবিধা হবে আপনাদের, এবং আপনাদেরও কিন্তু ঘটনাটা বুঝতে সুবিধা হবে। অয়ন পুরোটা ইমেল করেছে এবং ইমেল করার পর লিখেছে যেন আমি নিজের মতো করে গুছিয়ে পুরো ঘটনাটা আপনাদের সামনে বলি। তো ও দুটো ভাগে ইমেলটা করেছে। তো পুরোটা আমি পড়ার পরে ব্যাপারটাকে নিজের মতো করে সাজিয়ে আপনাদের সামনে পরিবেশন করছে। নিশ্চয়ই অয়নবাবুও শুনছেন ঘটনাটা। তো বিষয়টা হচ্ছে যে অয়নবাবু যে ঘটনাটা লিখেছেন, সেই ঘটনাটা কিন্তু ওনার এক কলিগের সাথে ঘটেছিল। এবার প্রথমে অয়নবাবুর কথা বলি, যেটুকু উনি শেয়ার করেছেন সেটা হচ্ছেন যে ওনার বয়স হচ্ছে এখন 40 বছর, এবং উনি একটা আইটি সেক্টরে একটা নামকরা কোম্পানিতে জব করেন। তো সেখানেই ওনার সাথে ওনার এক কলিগের কর্মসূত্রেই আলাপ হয় অফিসে, এবং তারপরে তার সাথে মানে কাজ করতে করতে একটা ভালো সম্পর্ক হয়েই যায়, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। তো ওনার সেই বন্ধুর নাম হচ্ছে শুভময়। তো উনি ঘটনাটা যখন লিখেছেন অয়নবাবু, তো উনি লিখেছেন যে উনি শুভময় বাবুকে জানিয়েছেন যে উনি ঘটনাটা আমাদের এই চ্যানেল ভূত ভগবানে পাঠাচ্ছেন। তো উনি বলেছেন যে আপনি নাম, তারপরে জায়গার নাম এগুলো বলতে পারে, কোনো অসুবিধে নেই। তো সেই জন্য আমি আসল নামই বলছি। তো শুভময় হচ্ছে ওনার সেই কালী বা বন্ধু বলা যেতে পারে। এই ঘটনাটা ওনার জীবনে ঘটেছিল। এবার শুভময় বাবু ছোটবেলায় মানে পুরোটা ওনার কলকাতাতেই কাটে, এবং তারপরে এইচএস এর পরে, উচ্চ মাধ্যমিকের পরে উনি পুরো সপরিবারে ওনারা ব্যাঙ্গালোরে শিফট করে যান। এবার ব্যাঙ্গালোরে যখন ওনারা শিফট করে যান, তো সেখানে ওনারা একটা বড় একটা সোসাইটির মধ্যে ওনারা ঢোকেন, এবং সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন আর কি জায়গার লোকেরা ওখানে থাকতো। যেহেতু ব্যাঙ্গালোরে প্রচুর অফিস রয়েছে, প্রচুর কাজের সুযোগ, তো সেখানে বিভিন্ন জায়গা থেকে লোক এসে থাকে। এবং ওইটা ছিল একদম ইলেকট্রনিক সিটি যেখানটা এখন, সেইখানেই ওনারা থাকতেন ছোট থেকেই। এবারে ব্যাপারটা হচ্ছে যে ওখানে ওনারা
পাশাপাশি সব ফ্ল্যাটগুলোয় থাকতো। এবার ওনার বাবা, সুময় বাবুর বাবা যেখানে কাজ করতেন ওখানকারও কিছু মানুষ, মানে কিছু লোকজন ওখানেই থাকতো। এবার ওখানে থাকতে থাকতে সবার সাথেই সবার বেশ মোটামুটি একটা সখ্যতা হয়ে যায়, এবং সখ্যতা হওয়ার পরে মানে এই শুভময় বাবু যে বাড়িতে আর কি থাকতো ঠিক তার পাশে যে ফ্ল্যাটটা ছিল আর কি, তো সেই ফ্ল্যাটের পরিবারের সাথে এই সৌম্যয় বাবুদের পরিবারের একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়। এবার পাশে যে বাড়িটা ছিল সেখানে রনিত বলে একটা ছেলে থাকতো, মানে তাদের একটা ফ্যামিলি, 4 জনের ফ্যামিলি, বাবা মা আর 2 ছেলে মেয়ে। রনিত এবং রনিতের দিদি। এবার রনিত যে ছিল, সেই রনিত হচ্ছে এই শুভময় বাবু যে ক্লাসে পড়তো একদমই সেম, মানে দুজনের এজও সেম, দুজনের ক্লাসও সেম, তো পড়াশোনার দিক থেকেও একটা বেশ হেল্প হয়ে যেত, একসাথে দুজনে পড়াশুনো করতো। আর মানে তখন কলেজে আর কি। আর ওই রনিতের যে দিদি ছিল সেই দিদি হচ্ছে ওদের থেকে 1.5-2 বছরের বড় আর কি। তো দিদি এক ক্লাস উঁচুতে পড়তো, তো মানে এই তিনজনের মধ্যে এত ভালো একটা সম্পর্ক ছিল, মানে অ্যাজ যেন ভাই বোন, মানে পাশের ফ্ল্যাটে থাকতো, বাট সম্পর্কটা এমন একটা ছিল ভাই বোনের মতো। তো এরা ওদের বাড়ি যেত, ওরা এদের বাড়িতে আসতো, এরকম একটা বেশ ভালো সম্পর্ক। তখন ওরা ফার্স্ট ইয়ারে পড়ে। এবারে ফার্স্ট ইয়ারে যখন পড়ছে, তো ওদের কি হলো, একদিন ওদের বাড়িতে মানে রনিত বলে যে ছেলেটা ছিল ওদের বাড়িতে খুব বড় করে দীপাবলির পুজো হতো, দীপাবলির সময় আর কি খুব সুন্দর করে পুজো আর্চা হতো। তো এদেরকে নিমন্ত্রণ করতো, তো সবাই মিলে একসাথে ওদের বাড়ি যেত, আরো অন্যান্য ফ্ল্যাটের লোকেরা আসতো, বন্ধু বান্ধব আসতো, তো সবাই মিলে খাওয়া দাওয়া হতো। আর নবরাত্রির ওই 2-3টে দিন ওরা খুব এনজয় করতো, মানে দিওয়ালি উপলক্ষে খুব মানে একটা ভালো করে একটা সেলিব্রেশন হতো। এবারে দিওয়ালির ঠিক পরের দিন চারিদিকে প্রচুর লাইট টাইট জ্বলছে, খাওয়া দাওয়া হয়েছে। এবার পরের দিনও রাতে ওদেরকে নিমন্ত্রণ করেছে, যেহেতু ওদের সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। তো ওদেরকে নিমন্ত্রণ করেছে, তো বলেছে যে তোমাদের আজকে রাতে রান্না করতে হবে না, আমাদের বাড়িতেই চলে এসো। এবার রনিতের যে ফ্ল্যাটটা ছিল ওটা 4 BHK একটা ফ্ল্যাট ছিল, 4টে বেডরুম, 4টে বেডরুমের ফ্ল্যাট। আর বাবা মা সবাই আর কি তা মানে 2-3 জন আরো তখন ওদের বাড়িতে এসেছিল। তো সবাই মিলে গল্প করছে, খাওয়া দাওয়া হয়েছে, এবার সবাই বাড়ি চলে গেছে। এবার এই শুভময় বলে যে আর কি ভদ্রলোক, তো তিনিও তখন ফার্স্ট ইয়ারে পড়ে, তো সবারই আর কি অল্প বয়স, সবকিছু নিয়ে জানার প্রচুর ইচ্ছে। এবারে ঘটনাটা ঘটে, ওই রনিত বলে যে ছেলেটা ছিল ওর যে দিদি, তো সেই দিদি ওখানে একটা কলেজে পড়াশোনা করতো। তো ওই ওই দিদি আর কি, আমি ওনাকে দিদি বলেই সম্বোধন করছি, ওনার নামটা আর আমি নিচ্ছি না। তো ওই দিদির কলেজে একটি মেয়ে আসে। তো সেই মেয়েটির বাবা হচ্ছেন মানে ইউএসএ তে কোনো একটা জায়গায় থাকতেন। তো সেখান থেকে আর কি বিভিন্ন মানে হয় না যে কারোর বাবা হয়তো বাইরে গেছে, সেখান থেকে অনেক চকলেট টকলেট এনেছে, তো কলেজে বা স্কুলে ছেলে মেয়েদেরকে দেয় যে তুমিও তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। তো ওরকম চকলেট টকলেট দিয়েছে, তো তখন এই রনিদের দিদি বলছে যে তোর বাবা আমেরিকা থেকে এনেছে, তো এসেছে তো চকলেট এনেছে, ভালো কথা, আর কি এনেছে? তখন বলছে অনেক কিছুই এনেছে, মানে কসমেটিক সাজার জিনিসপত্র এই সমস্ত কিছু বলেছে। তখন বলেছে বাহ খুব ভালো। তো তখন ওই দিদির যে বান্ধবী সে বলছে যে দেখ ওগুলো তো তাও কমন জিনিস, কিন্তু যে একটা স্পেশাল জিনিস এনেছে যেটা আমি আমার বাবাকে বলেছিলাম আনতে, যেটা আমাদের এখানে পাওয়া যায় না। তো তখন বলেছে কি জিনিস? তখন মানে ওই মানে রনিতের যে দিদি, সেই দিদির ওই বান্ধবীরা ছিল খুব মানে বেস্ট ফ্রেন্ড টাইপের। তো তখন ওই দিদিটা বলছে যে আমি তোকে বলবো না, আমি তোকে দেখাবো। তো তখন বলছে যে ঠিক আছে তুই কি দেখাবি, কি এমন খেলনা? তখন দেখুন ওরা তো আর ছোট নয় একদম যে বাচ্চা ছেলে মেয়ে খেলনা নিয়ে খেলবে, কোনো হয়তো ভালো টয়েস বা কিছু, সেরকম ব্যাপার নয়। তো তখন ওই দিদিটা আর কি একদিন ওদের বাড়িতে আসে, মানে এই রনিতদের বাড়ির কথা বলছি, রনিতদের বাড়িতে আসে এবং এসে ওর দিদির সাথে তো খুব ভালো বন্ধুত্ব, তো ওর দিদিকে দেখাচ্ছে যে এই দেখ, এই এইটা হচ্ছে উইজা বোর্ড, একটা বোর্ড দেখায়। তো বলছে যে এই বোর্ড আর বোর্ডের সাথে একটা ওরকম কার্ড মতো জিনিস আছে, তো বলছে যে এই জিনিসটা দিয়ে কোনো আত্মাকে আনা যায়। এবং ওখানে যে একটা চার্লি চার্লির যে একটা গেম হয় সেটারও একটা পেন্সিল দিয়ে গেম হয়, সেটা দুটো অথবা চারটে পেন্সিল দিয়ে খেলতে হয়। তো সেরকমও কয়েকটা পেন্সিলও নিয়ে এসেছে, বলছে এগুলো সব আমি আমার বাবাকে বলেছিলাম ওখান থেকে আনতে, এবং কারণ প্রথম এই গেমটা কিন্তু এই উইজা বোর্ড বা এই চার্লি চার্লি গেমটা কিন্তু প্রথম আমেরিকাতেই আর কি এসেছিল। তো ওর দিদি তো খুব অবাক হয়ে গেছে বোর্ডটা দেখে, কোনোদিন ওরকম বোর্ড তো দেখেনি, আর দেখার কথাও নয়। তো বলছে যে এই গেমটা দিয়ে কি হয়?
তো তখন ওই দিদির যে বান্ধবী সে বলছে এরকম এটা দিয়ে কোনো আত্মা আনা যায় বা এটা একটা গেম, জাস্ট একটা গেম, কিন্তু বেশ অদ্ভুত টাইপের গেমটা লেগেছিল। আমি এর আগে একটা মুভিতে দেখেছিলাম। তো সেইজন্য আমি আমার বাবাকে বলেছিলাম যে, "তুমি যখন আমেরিকা থেকে ফিরবে তখন এই জিনিসগুলো আমার জন্য নিয়ে এসো।" তো ওর দিদি মানে অতটা বুঝতে পারেনি যে কি ব্যাপারটা। মানে অতটা আরকি কিছুই সে জানে না। মানে দেখুন, ধরুন আপনি কোনো একটা বিষয় সেটা সম্পর্কে আপনি খুব একটা জানেন না। ফলে আপনি যদি ব্যাপারটা সম্পর্কে বেশি নাই জানেন তাহলে আপনার সেই ইন্টারেস্টটাও আসবে না। তো দিদির ক্ষেত্রেও সেই ব্যাপারটাই হয়। তো ওর দিদি দেখে এবং দেখে টেকে একটুখানি অদ্ভুত লাগে। বলে যে, "সত্যি, সত্যি এরকম হয় নাকি?" বলছি, "দেখ সেসব তো জানি না সত্যি হয় কিনা, কিন্তু মানে এই চার্লি গেমটার মাধ্যমে কোনো আত্মাকে ডাকা যায়।" তো ভালো কথা, এটা শুনল। এবার সেই দিদির বান্ধবী সে বাড়ি চলে যায়। এবারে রাতের বেলা রনিতের যে দিদি, সে রনিতকে বলছে, "জানিস তো আমার এই বান্ধবী যে এসছিল না, ও না মানে একটা এরকম গেম এনেছে, এরকম একটা বোর্ড গেম। এই গেমটা দিয়ে নাকি খেলা যায়। তারপরে চার্লি পেন্সিল গেম যেটা আছে, একটা পেন্সিলকে অন্য একটা পেন্সিলের উপরে ক্রস করে রেখে ইয়েস নো লিখে একটা গ্রিডের মতো করে সেখানে কোনো আত্মার সাথে কথা বলা যায় এবং মনে করা হয় যে ওখানে চার্লি এসেছে এবং তারপরে চার্লিকে প্রশ্ন করলে সে ইয়েস অর নো এর মধ্যে উত্তর দেয়।" তো এই ব্যাপারটা পুরোটাই রনিতের দিদি রনিতকে বলে। মানে জাস্ট গল্পের ছলে ভাই বোনের মধ্যে কথা হয়। এবার রনিত এই ব্যাপারটা শুনে খুব এক্সাইটেড হয়ে যায়। ও বলছে যে, "বাহ! তুই কেন তাহলে ডাকলি না? আমি একটু দেখতাম যে আমায় ডাকলি না। তোর বান্ধবী এসেছিল, তুই ঘরে কথা বললি।" তো তখন ওর দিদি বলতে, "ধুর এগুলো আবার হয় নাকি? ও একটা আমেরিকা থেকে কি একটা গেমের কথা বলেছে।" দেখুন, আমি আজ থেকে অনেক বছর আগেকার কথা বলছি। তো তখন কিন্তু এত বেশি মানে এখন যেমন আমরা কিছু একটা যদি শুনি, সে বিষয়ে যদি খুব একটা না জানি, আমরা চট করে গুগল করে নিই বা একটু ইন্টারনেটে সার্চ করে নিই। তো তখন তো আর এরকম ব্যাপার ছিল না। আজকে যিনি ঘটনাটা পাঠিয়েছেন, এই অয়নবাবু, উনি লিখেছেন যে উনার বয়স ৪০। তো আজ থেকে ব্যাপারটা মিনিমাম বেশ অনেক বছর আগেকারই ঘটনা। তো তখন ইন্টারনেট এতটাও বেশি এনরিচড ছিল না, এত বেশি উইকিপিডিয়া এনরিচ ছিল না যে যেকোনো একটা বিষয় মানুষ সার্চ করে দেখে নেবে। তো ব্যাপারটা এরকম। এবার এই কথাটা যখন মানে রনিতের দিদি রনিতকে বলে, ওর না খুব মানে ব্যাপারটা সম্পর্কে ইন্টারেস্ট জাগে। তো দিদিকে বলে যে, "দিদি তুই আমাকে দেখালি না?" আর এই রনিতের আবার খুব ভালো বন্ধু ছিল হচ্ছে এই শুভময়। তো ও বলছে যে, "আমি তাহলে ওকেও একটু দেখাতাম। মাম্মা মানে এই ব্যাপারটা তো আমার শুনেই কিরকম অদ্ভুত টাইপের লাগছে। এরকম সত্যি কোনো গেম হয়, সেই গেম দিয়ে কোনো আত্মাকে ডাকা যায় বা কাউকে কিছু জিজ্ঞেস করা যায়। চার্লি বলে কোনো একটা ক্যারেক্টারকে মনে করা হয় এবং সেই চার্লি অ্যান্সার করে। এই ব্যাপারটা তো খুব ইন্টারেস্টিং। তাহলে তো আমরা আ কে কত তাড়াতাড়ি চাকরি পাবো?" মানে তখন ওরা ফার্স্ট ইয়ারে পড়ছে। তো ভাবছি তাহলে তো এটা জিজ্ঞেস করা যেতে পারে যে আমরা কে আগে চাকরি পাবো, আমরা চাকরি পাবো কিনা। আমার একটা স্বপ্নের কোম্পানি আছে যে কোম্পানিতে আমি নিজেকে দেখতে চাই একটা ভালো চাকরি, ভালো একটা পোস্ট নিয়ে। বলছে তাহলে তো এগুলো জিজ্ঞেস করা যায়। এবার এগুলো শুনে রনিতের দিদি বলছে, "ধুর তুই কি আবার এগুলো বিশ্বাস করছিস নাকি? এগুলো আবার হয় নাকি? এগুলো কিন্তু কিছু হয় না। তুই এগুলো নিয়ে বিশ্বাস করিস না। আর আমি ওকে একবার বলব যে যদি ও গেমটা একবার দেয় তাহলে আমি তোকে দেখাবো। আর তুই তখন শুভময়কেও দেখাস।" এরকম কথাবার্তা ওদের মধ্যে হয়। এবার রনিত কি করেছে, যেহেতু পাশাপাশি ফ্ল্যাট, তো ওদের মধ্যে মানে দিনে ৩-৪ বার দেখা হচ্ছে, গল্প হচ্ছে, তো এটা ছিল। আর দুজনেই দুজনের ঘরে আসা যাওয়া করত। তো রনিত এসে শুভময়কে কথাটা বলে যে, ওর দিদির এক বান্ধবী আছে, তার বাবা এরকম ইউ ইউ মানে আমেরিকা থেকে ফেরার সময় ওরকম উইজা বোর্ড আর চার্লি গেমের যে ব্যাপারটা আছে, ওই পেন্সিল গেম, ওই জিনিসপত্রগুলো নিয়ে এসেছে। তো শুভময়ও বেশ ইন্টারেস্ট পায় এবং শুভময়কে কিন্তু ইন্টারেস্টটা মেইনলি ওর এই বন্ধু রনিতই দেয়। যে আমরা না একদিন ওটাকে আনবো, এনে না আমরা সবাই মিলে দেখবো, একবার ট্রাই করবো সত্যি হয় কিনা আমরা দেখবো। তো তখন মানে দেখুন ফার্স্ট ইয়ারে পড়ে, খুব ছোট না হলেও খুব বিশাল বড় নয়, তখন অতটাও মানে ম্যাচিউরিটি আসেনি। তো ওরা ওই গেমটা সম্পর্কে এত কথা বলে, এত কিছু আর কি বিষয়টা নিয়ে আলোচনা করে যে ওরা দুজনেই খুব এক্সাইটেড হয়ে যায়। এবার এক্সাইটেড হয়ে রনিত বারবার ওর দিদিকে বলতে থাকে ওর বান্ধবীর থেকে ওই বোর্ড গেমগুলো, ওই চার্লি গেমের ওটা নিয়ে আসতে গেমটা। তো দিদি ওই বান্ধবীকে বলে। তো ওর বান্ধবী তখন একদিন ওকে বলে যে, "ঠিক আছে আমি তোকে দিতে পারি। তবে আমি এই গেমটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। বাড়িতে আমি আমার বাবাকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম। তো আমার বাবা কিন্তু বলেছে যে এটা একটা জাস্ট গেম। কিন্তু এটাকে নিয়ে বেশি মানে কিছু ইনস্ট্রাকশন দেয়া রয়েছে। ওই গেমের সাথেই ইনস্ট্রাকশন বুক আছে। তো বলছে যে এগুলো কিন্তু আমার বাবা বারণ করেছে, এগুলো নিয়ে আমরা কিছু করতে। মানে আমি অনেকবার বাবাকে বলেছিলাম তাই আমাকে কিনে দিয়েছে। কিন্তু বাবা কিন্তু আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে এগুলো নিয়ে কিন্তু মানে যা ইনস্ট্রাকশন লেখা আছে সেরকম ওয়াইজ কিন্তু কিছু না করতে। এটা একটা জাস্ট গেম হিসেবেই ঠিক আছে। বাড়িতে সাজিয়ে রাখলাম, দ্যাটস ইট।"
তো ওর দিদি বলছে, "না, না আমার ভাই আর ভাইয়ের একটা বন্ধু আছে ও দেখবে। জাস্ট তুই একবার আমাকে দে আমি তোকে আবার দিয়ে দেবো ২ দিন পরে।" তো ওই বান্ধবীটা দিয়ে দিয়েছে। তার ১ দিন পরে ওর দিদির হাতে দিয়ে দিয়েছে। এবার রনিতের দিদি ওটা নিয়ে আসে। নিয়ে আসার পর ওর ভাইকে দিয়েছে। এবার ওর ভাই যে মুহূর্তে মানে রনিত আর কি যে মুহূর্তটা দেখেছে, দেখে ওর তো প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছে। ও ভাবছে, "বাহ! কি সুন্দর জিনিসটা, এত সুন্দর গেম।" মানে ওর ভীষণ খুশি। এবং খুশির চোটে ও শুভময়কে বলেছে যে, "দেখ এই গেমটা চলে এসেছে। আমরা কিন্তু গেমটা খেলবো।" তো শুভময় ওর মানে খুব আর কি ওর বন্ধুকে রনিতকে খুব পছন্দ করতো, খুব বিশ্বাস করতো। ভেবেছে হ্যাঁ, এটা তো খেলা যেতেই পারে। সবকিছু মানে তখন কলেজে সবে, সবে পড়ছে, সবকিছু নতুন করে এক্সপ্লোর করছে, নতুন, নতুন সমস্ত কিছুই লাগছে। তো তার মাঝখানে এরকম একটা ইন্টারেস্টিং গেম দেখে obviously তখন সেই বয়সটাও অল্প। তো কিছু ভয়-টয় তো দূরের কথা, ও মানে প্রচন্ড এক্সাইটেড যে আমরা গেমটা করব। এবার সেই চার্লি চার্লি গেমের ওখানে মানে গেমের জন্য পেন্সিল রয়েছে ৪ টে। মানে দুটো, দুটো করে করা যেতে পারে অথবা শুধু দুটো পেন্সিলকে একটার উপর একটা ক্রস করে রেখে ইয়েস, নো বিভিন্ন কোয়াড্রেন্ট এ লিখে মানে একটা পেন্সিলকে যদি আপনি আরেকটা পেন্সিলের উপরে বসান ক্রস করে, তো ৪ টে ভাগ সৃষ্টি হয়। তো ইয়েস, নো করে ওরা লিখেছে। তো ব্যাপারটা ওখানে পড়েছে। এবার পড়া-টরার পরে তো প্রচন্ড আর কি ভাবছে যে আমরা কবে করব? যে মানে গেমটাকে পুরোপুরি পারফর্ম কখন করব? এইবারে আমি বলেছিলাম যে রনিতদের যে ফ্ল্যাটটা ছিল, ওই ফ্ল্যাটটা 4 বিএইচকে একটা ফ্ল্যাট ছিল। তো প্রচুর জায়গা। আর রনিতের বাবা-মা দুজনেই কিন্তু ওয়ার্কিং ছিল। সেটার জন্য রনিতের মানে বাড়িতে অনেকটা সময় কিন্তু ওর বাবা-মা কেউই থাকতো না। মানে দিনে মানে প্রায় বিকেল অবধি ৫টা অবধি দুজনে থাকতো না। বাবা-মা কেউই থাকতেন না। এবার ওই যে ওর বাবা-মা থাকতো না, সেই সময় কিন্তু রনিত বেশিরভাগ সময়টাই শুভময়দের ফ্ল্যাটে এসে কাটাতো। একসাথে পড়াশুনো করতো। ওর মা খুব ভালো রান্না করতেন। তো খাওয়া-দাওয়া করতো এরকম। তো এবারে ভাবলো যে যেহেতু ওদের একটা ঘরে অতটা জিনিসপত্র নেই, বেশ অনেকটা স্পেস রয়েছে। তো ঠিক হলো যে রনিত আর শুভময় দুজনে মিলে ওদের এই রনিতদেরই যে ঘরটা রয়েছে পিছনের দিকের যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটের একটা রুমের ভিতরে এই কাজটা করবে। মানে গেমটা খেলবে। এবার গেমটা খেলতে গেলে তো আর দিনের বেলা খেলা যাবে না। দেন একটা সেই ফিলিংসটা আসবে না। তো সবাই মিলে ঠিক করলো মানে ওরা দুজনে মিলে আরকি ঠিক করলো যে সন্ধ্যেবেলা খেলবে। এবারে ব্যাপারটা হচ্ছে যে এই বিষয়ে বা এই গেমটা খেলার আগ অবধি রনিত, শুভময় বা রনিতের দিদি কারোরই কিন্তু এই প্ল্যানচেট বিষয়ে বলুন বা চার্লি চার্লি গেমটা বিষয়ে বলুন, কারোরই কিন্তু অতটা কোনো ধারণা বা নলেজ কিছুই সেরকম ছিল না। মানে থাকার কথাও নয়। কারণ এই বিষয় নিয়ে ওরা কখনো সেভাবে ইন্টারেস্টেডই ছিল না, তো থাকবে কি করে? এবার এই গেমটা আসার পর থেকে ওরা কিছু, কিছু জিনিস জেনেছে। বাট ওই যে বলে অর্ধেক জানা অর্ধেক জ্ঞান, সেটা কখনোই তো সম্পূর্ণ জ্ঞানের সমান হতে পারে না। তো ওরা সেটা নিয়ে মোটামুটি ওই পেন্সিলগুলোকে একটার উপরে আরেকটা ক্রস করে রেখেছে, ইয়েস নো লিখেছে। কিন্তু ওরা না ভাবছে যে আমরা দুজনে রয়েছি ঠিক সেরকমভাবে খেলাটা ঠিক জমছে না। কারণ পাশে উইজা বোর্ডও রয়েছে। এবার উইজা বোর্ডেও যে ইনস্ট্রাকশন রয়েছে সেখানে ২-৩ জন ৪ জন মিলে খেলতে হবে। একে অপরের হাত ধরে থাকতে হবে। মাঝখানে একটা মোমবাতি বসাতে হবে। এরকম নানান জিনিসপত্র মানে ইনস্ট্রাকশনে লেখা রয়েছে। তো রনি কি করেছে ওর দিদিকে ডেকেছে। সন্ধ্যেবেলায়। মানে ওর বাবা-মা আছে তো ভেবেছে মানে এরকম এটা ওদের বাড়িতে খুবই কমন যে শুভময় রনিতদের বাড়ি চলে গেল। রনিত আর শুভময় একসাথে গল্প করছে, পড়াশুনো করছে। দুজনেই ইঞ্জিনিয়ারিং পড়তো। ফলে একসাথে গ্রুপ স্টাডিজ ওরা করতই। এটা খুব একটা অস্বাভাবিক বিষয় নয়। তো একটা গেম আনা হয়েছে সেটুকু ওর বাবা-মা জানতো যে একটা গেম আনা হয়েছে তো ২ বন্ধু মিলে খেলছে। এবার ওই চার্লি চার্লি গেমটা ১ম এ ওরা খেলা স্টার্ট করে। ওই পেন্সিল দিয়ে পেন্সিল নড়বে, ইয়েস অর নো। মানে এই গেমটা যারা জানেন তারা তো জানেনই। বাট যারা জানেন আমি তাদের জন্য একটুখানি বলে দিই। সেটা হচ্ছে এই চার্লি চার্লি গেমের ক্ষেত্রে কি হয়, ২ টো অথবা ৪ টে পেন্সিল দিয়ে খেলা হয় এবং একটা পেন্সিলকে অন্য পেন্সিলের উপরে ক্রস অর্থাৎ যোগ চিহ্ন যেভাবে আমরা লিখি বাংলায়, সেরকমভাবে কিন্তু পেন্সিল দুটোকে রাখতে হয়। এবার এই পেন্সিল দুটোকে ক্রস করে রাখার পরে যে ৪ টে ভাগে ভাগ মানে ৪ টে যে পোরশন সৃষ্টি হয়, যে গ্রিড হয় সেখানে একটা ইয়েস, একটা নো, একটা ইয়েস, একটা নো এরকম করে রাখতে হয়। এবার মনে করা হয় যে এইরকমভাবে করে রেখে তারপরে একটা যদি মোমবাতি জ্বালানো হয় এবং পুরো জায়গাটা যদি একদম কোয়াইট থাকে, কোনো আওয়াজ হচ্ছে না, শুধু মানে একটা মোমবাতি জ্বলছে, কোনো ডিস্টার্বেন্স নেই এবং তখন এক মনে চিন্তা করা হয় চার্লি বলে কোনো একটা ক্যারেক্টার আছে বা কোনো একটা আত্মা আছে
যে যার কাছে ক্ষমতা আছে সে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে পারে। যে উত্তরগুলো ইয়েস অর নো এর মধ্যেই হবে। মানে কেউ যদি বলে যে আমি একটা ইন্টারভিউ দিয়েছি চাকরির, আমি কি চাকরিটা পাবো কি পাবো না? সেটা হতে পারে ইয়েস অথবা নো। এবার পেন্সিলটা ওই ওপরের যে পেন্সিলটা থাকে সে পেন্সিলটা যদি ইয়েস এর দিকে নড়ে তাহলে মনে করা হয় যে চার্লি বলছে যে হ্যাঁ তুমি পাবে। আর যদি ওই পেন্সিলটা নো এর দিকে নড়ে তাহলে ধরে নেওয়া হয় যে নো বা হবে না। তো এটা হচ্ছে গেমটা এভাবেই হয় এবং এটাই মান্যতা। তো ওরা দুজনে ওরকম করে মানে বলছে এবং এই গেমটায় যখন হয় যেটা ওখানে ইনস্ট্রাকশনে লেখা ছিল যে চার্লি আর ইউ দেয়ার, মানে তুমি কি চার্লি তুমি কি এসেছো, বা বলা হয় যে চার্লি তুমি কি আদৌ শুনতে পাচ্ছ, এরকম করে আর কি বলতে হয় চার্লির উদ্দেশ্যে এবং সেটা কিন্তু একবারে হয় না, বেশ ৪-৫ বার ৬ বার বলতে হয়। এবার দেখুন এটা একটা জাস্ট গেম। এবার সেই গেমটা সত্যিকারের হয় কি হয় না সেটা তো আর কেউ করে দেখেনি। আর এটা অ্যাজ গেমই এটা বিক্রি হয়। ঠিক আছে? আমিও এখন আমেরিকায় থাকি। তো আমিও এই ধরনের গেমের কথা কিন্তু শুনেছি। কিন্তু জাস্ট গেম হিসেবেই। এটা নিয়ে কিন্তু মানুষের যে বিশাল উন্মাদনা আছে বা সেটা থাকলেও কিন্তু সেটা অতটা সুস্পষ্ট নয়। ঠিক আছে? এবার ঘটনা হচ্ছে যে ওরা যখন এই চার্লি গেমটা শুরু করে, তখন ওরা বারবার বলছে, "চার্লি আর ইউ দেয়ার?" তারপরে বলছে বিভিন্ন রকমের ইয়েস নো করে রেখেছে, বিভিন্ন প্রশ্ন করছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে কিছুই হচ্ছে না। ঠিক আছে? ওরা বসে রয়েছে, মোমবাতি জ্বলছে। কিন্তু না পেন্সিল নড়ছে, না ইয়েস এর দিকে নড়ছে, না নো এর দিকে নড়ছে, মানে কিছুই হচ্ছে না। মানে গেমটা খেলে না ওদের কোনো মজা আসছে না। ভাবছে যে কিছু তো হোক। মানে ওরা মনে, মনে ভাবছে যে কিছু হয়তো রেসপন্স আসবে বা কিছু হয়তো বলবে। কিন্তু আল্টিমেটলি দেখা গেল কিছুই হলো না। তো শুভময়, রনির দুজনেরই বেশ মনটা খারাপ হয়ে গেল। এবারে ওরা যখন উইজা বোর্ডটা নিয়ে ভাবলো যে ঠিক আছে এবার উইজা বোর্ডটা নিয়ে খেলা যাক। এবার ওখানে যে ইনস্ট্রাকশন রয়েছে সেই উইজা বোর্ডের ইনস্ট্রাকশনে কিন্তু দুজনে ওটা উইজা বোর্ডটা নিয়ে যে প্ল্যানচেট যেটা করা হয় সেটা কিন্তু দুজনে সম্ভব নয়। অ্যাটলিস্ট ৪ জন লাগে বা ৩ জন তো হতেই হবে, নাহলে আপনি খেলতেই পারবেন না। তো এবার ভাবছে কি করবে? তো রনিত বলল দাঁড়া দিদিকে ডাকি। এবার রনিত কি করেছে, ঘর থেকে বেরিয়ে গিয়ে ও দিদিকে ডাকতে গেছে ঘরে। ও দিদিও ঘরেই ছিল। তো দিদিকে বলছে যে আমরা এই বোর্ড গেমটা খেলছি, উইজা বোর্ডটা এখানে প্ল্যানচেট করবো, তুই আয়। তো দিদি বলছে না আমি আসতে পারবো না, তোরা খেল, আমি এসব ফালতু খেলা খেলবো না, কিচ্ছু হয় না, এগুলো আবার সত্যি সত্যি হয় নাকি। তখন রনিত খুব জোর জার করে এবং ওর দিদি ওকে খুব ভালোবাসতো। স্বাভাবিক ভাই বোনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক। তো যখন দেখছে যে রনিত প্রচন্ড আর কি ওকে জোর জার করছে যে না তোকে খেলতেই হবে, তুই আয় একবার, অন্তত তুই আধা ঘন্টা সময় দে। তো তখন ওর দিদি একটু বিরক্ত হই বাট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে ও বলে যে ঠিক আছে আমি আসছি। এবার ওর দিদি আসে। এবার ওই যে উইজা বোর্ডটা ছিল, সেই মানে যেখানে আরকি ওরা মাটিতে বসে একটা জায়গায় যেখানে পেন্সিল দুটোকে ক্রস করে রেখেছিল সেটা ওরকমই ছিল। এবার যখন প্ল্যানচেটের জন্য আরকি ওরা বসেছে তো ওরা ৩ জনেই বুঝতে পারছে যে এটা জাস্ট একটা খেলা, কিছুই হবে না। কিন্তু ওই যে প্রচন্ড আরকি ওদের ইচ্ছে হচ্ছে যে দেখার কি হয়, কি হয়। আমেরিকা থেকে একটা এরকম বোর্ড এসছে, একটা নতুন টাইপের গেম এসছে। তো এটাকে খেলতে তো হবেই। তো তখন ১ম এই ওর দিদি বলছে যে, "দেখ এগুলো কিন্তু কিছু হয় না। ঠিক আছে? আর আমরা এভাবে যে প্ল্যান-চেট করতে বসছি, আমরা কি জন্য প্ল্যান-চেট করতে বসছি?" মানে ওরা নিজেরাই না মানে এই যে খেলাটা খেলতে বসছে, এটার পিছনে মোটিভটা কি সেটাই ঠিক নেই। মানে কাকে ডাকবো, কাকে ডাকবো না, কি করব, কিছুই বুঝতে পারছে না। তো তখন ওর দিদি বলল, "তাহলে একটা কাজ করি।" ওর যে দিদা ছিল, মানে এই শুভময়ের যে আরকি ছিল, তো শুভময় বলছে যে, "আচ্ছা আমার দিদা মারা গেছে, তো দিদাকে ডাকা হোক।" তো তখন রনিত বলছে যে, "তোর দিদাকে ডাকা হবে? তো তাহলে তো আমরাও আমার দিদাকে ডাকতে হবে। আমি আমার দিদাকে খুব ভালোবাসতাম।" আর তখন রনিত বলছে, "তোর দিদা কবে মারা গেছে?" তো তখন শুভময় বলছে যে, "আমার দিদা ৯ বছর আগে মারা গেছে।" তো তখন রনিত বলছে কি যে, "তোর দিদা তো ৯ বছর আগে মারা গেছে, অনেকদিন হয়ে গেছে। আমার দিদা তো মাত্র ৩ বছর হয়েছে মারা গেছে। তাহলে আমার দিদাকে আগে ডাকি। আগে আমার দিদাকে ডাকি, তারপরে তোর দিদাকে ডাকা যাবে।" এবার এই সমস্ত কথা শুনে তো রনিতের যে দিদি সে বলছে, "দূর এগুলো তোরা কি করছিস? এগুলো কি আবার হয় নাকি? দিদা কবে মারা গেছে, কি ৫ বছর হোক, ৯ বছর হোক, তাতে কি যায় আসে? এরকম ভাবে হয় না।" তো তখন মানে রনিত প্রচন্ড আরকি নাছোড়বান্দা। ও করবেই আরকি। তো ও বলছে, "তুই তো বলছিস কিছুই হয় না। তাহলে আমরা দেখি, করে দেখি।" তো দিদাকে রনিত কি করতো, মানে ওর খুব ভালোবেসে আরকি ওর দিদাকে দিদুন বলে ডাকতো। ঠিক আছে? তো রনিত কি বলছে যে, "আমি দিদুনকে খুব ভালোবাসতাম। এই গেমটা যদি ঠিকঠাক হয় তাহলে আমি যদি দিদুনকে ডাকি তাহলে দেখবি দিদুন ঠিক আসবে।"
এবার আপনারা যদি কেউ উইজা বোর্ড এর আগে দেখে থাকেন তাহলে তো ভালো কথা। যদি না দেখে থাকেন তাহলে আমি একটুখানি বর্ণনা দিই। উইজা বোর্ডে কিন্তু একটা কার্ডবোর্ড টাইপের বোর্ড হয়। বেশ মোটামুটি খুব বড় নয়, আবার খুব ছোট বোর্ডও নয়। এবং সেখানে একটা ছোট কার্ড টাইপের জিনিস থাকে। অনেক সময় ট্রায়াঙ্গেল হয় অথবা পানের মতো দেখতে হয় এরকম টাইপের। এবং ওখানে কিন্তু বেশ কিছু অ্যালফাবেট থাকে এবং বেশ কিছু ছবি, বেশ কিছু গ্রাফিক্যাল কিছু সাইন থাকে। আমি হয়তো পুরোটা অতটা তাৎপর্য জানিও না। তো আমি যতটুকু জানি আমি সেটুকু আপনাদেরকে বললাম। এবার যে ৩ জনে এই প্ল্যানচেটটা করে, ৩ জন হোক ৪ জন হোক, প্রত্যেকে কিন্তু ওই কার্ডটাকে ধরে রাখতে হয়। মানে কার্ডটাকে টাচ করে থাকতে হয়। এবং এটা মানা হয় যে সত্যি, সত্যি যদি কোনো স্পিরিট আসে, সে কিন্তু মানে তার সাথে যে ধরনের আপনি কমিউনিকেশন করবেন, সে কিন্তু ওই যে উইজা বোর্ডের উপরে যে কার্ড মতো থাকে, যেটা একটা মানে কার্ড টাইপের একটা কিছু, সেইটা কিন্তু অটোমেটিক মুভ করতে থাকে। এবং আপনি বা আপনারা যে কজন মিলে ধরে থাকবেন, প্রত্যেকের হাতটা কিন্তু সেদিকেই কার্ডটাকে মুভ করে নিয়ে যাবে। এবং এটা বিশ্বাস করা হয় যে ওই গেমে যে ওই উইজা বোর্ডের মাধ্যমে কিন্তু ওই স্পিরিটটা কমিউনিকেট করে। মানে আপনি হয়তো কোনো প্রশ্ন করলে সে তো আর ওইভাবে উত্তর দিতে পারবে না। তো তখন কি করে, ওই যে কার্ডটা রয়েছে এবং ওই যে অ্যালফাবেট গুলো রয়েছে, সেগুলোর কাছে কাছে গিয়ে গিয়ে ওই স্পিরিট কিন্তু মানে তার নিজের যে কথাটা বলার সেটা কিন্তু বলে। তো ওরা ইনস্ট্রাকশনটা পড়ে ঠরে নিল এবং তারপরে ভাবলো যে ঠিক আছে। এবার ওদের যে ওইখানে একটা মোম জ্বালিয়েছিল ওই চার্লি চার্লি গেম গেম খেলার জন্য, তো সেই মোমটাকেই তুলে এনে ওই উইজা বোর্ডের কাছে রাখে। তো ঘরের মানে একটা খুব হালকা আলো জ্বলছে, একদম মানে যেটা কি আমরা বলি 0 ওয়াটের যে ল্যাম্প, তো সেরকম একটা হালকা আলো জ্বলছে আর ঘরে কিছু নেই। মানে কোনো হাওয়া ফ্যানও চলছে না, প্লাস কোনো বড় আলো নেই, কিচ্ছু নেই। এবার মোমটা জ্বালানো হয়েছে এবং মোমটা জ্বালানোর পরে ওরা মানে ইনস্ট্রাকশনে যা যা দেয়া ছিল উইজা বোর্ডে সেইগুলো করতে থাকে। সেরকম জাদু একে অপরের হাত ধরে তারপরে মানে রনিত ওই শুভময়কে বলছে যে আমার দিদা এরকম এরকম দেখতে ছিল, তুইও আমার দিদার উদ্দেশ্যে মানে ওখানে লেখা ছিল যে আপনি যে মানে স্পিরিটকে ডাকতে চাইছেন তার সম্পর্কে শুধু ভাববেন এবং সেই মুহূর্তে অন্য কোনো চিন্তা করা যাবে না, শুধুমাত্র ওই যে আত্মাকে আপনারা ডাকতে চাইছেন সেই আত্মার কথাই চিন্তা করতে হবে। তো রনিত এবং মানে ওর দিদি ওরা তাদের তো নিজের দিদা, তো ওরাও দিদাকে স্মরণ করছে আর এদিকে শুভময়ও ট্রাই করছে মনটাকে এক জায়গায় আনার, যা যা আর কি ওখানে লেখা ছিল সেরকম কিছু করে ও চুপচাপ বসে আছে এবং একে অপরের হাত ধরে রয়েছে। কিন্তু এবার এই ঘটনাটা কি হয়েছে, ওরা চুপচাপ বসে রয়েছে। এবার ওইখানে যে ইনস্ট্রাকশন ছিল ওই উইজা বোর্ডের ওখানে, সেখানে কিন্তু স্পষ্ট লেখা ছিল যে মানে কিছুক্ষণ পরে সেই যে একটা প্রেজেন্স, যে আত্মাকে ডাকা হচ্ছে তার একটা প্রেজেন্স কিন্তু ফিল করা যাবে। এবার সবাই মন দিয়ে ডাকছে, মানে বলছে এবং কিছুক্ষণ পরে মানে বলছে যে হাতটা কিন্তু একে অপরের ধরে রাখতে হবে, ধরে মানে ওই যে যতক্ষণ ওই জিনিসটা হবে ততক্ষণ কিন্তু একে অপরের হাত ছাড়া যাবে না, ঠিক আছে? এবং প্রথমে তো হাতটা ধরে থাকতে হবে এবং তারপরে যখন বুঝতে পারবে যে কিছুটা এসে, তখন ওই যে কার্ডটা রয়েছে সেই কার্ডের ভিতরে সবাইকে মানে ৩ জনেইকে আর কি হাতটা রাখতে হবে। এবার ওরা একে অপরকে হাত ধরে ওরকম মোমবাতি জ্বালিয়ে ওর দিদাকে ডাকা চলছে। ডাকছে, 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 কিছুই হচ্ছে না। যথারীতি কিছু হওয়ার অত সহজে তো আর কিছু হওয়ার কথাও নয়। আর ওরা সেরকম এক্সপেকটেশন ও রাখেনি। এবার কিছুক্ষণ পরে ওদের মনে হলো, মানে ওদের বলতে এটা একমাত্র রনিতেরই মনে হয় যে ঘরের মধ্যে কিছু একটা চেঞ্জ হয়েছে। সেটা হাওয়ার চেঞ্জ হোক বা কিছু একটা ওর মনে হয়। তো ও তখন চোখটা খুলে ফট করে বলছে যে, "এই সত্যি, সত্যি মনে হচ্ছে মানে ঘরে কিছু একটা এসেছে, বুঝলি তো?" এবার এই করে না ওরা বলে, "চল, চল আমরা" মানে ওই উইজা বোর্ডটা সামনে রাখা ছিল। তো উইজা বোর্ডের যে আরকি কার্ড মতো যেটা ছিল তো সেই কার্ডের উপরে হাতটা রাখে। ৩ জনেই একটা করে আঙুল ওই কার্ডের উপরে টাচ করে রাখে। এবার রনিত কি করেছে, রনিত ১ম এ আরকি একটা কমিউনিকেশন করার চেষ্টা করে। বলে যে, "দিদুন তুমি এসেছো?" এরকম করে বলে। ৩-৪ বার বলে। কিচ্ছু হয় না। এবং এই যে একটা রনিতের মনে হয়েছিল যে ঘরের মধ্যে কিছু একটা এলো বা কিছু একটা প্রেজেন্স রয়েছে ঘরের মধ্যে, সেটা কিন্তু বাকি আর কেউই বুঝতে পারেনি। শুধুমাত্র রনিতই বুঝতে পেরেছে এবং সেটা ও ভুল বুঝেছিল না ঠিক বুঝেছিল সেটা কিন্তু পরের কথা। হয়তো ভুল বুঝেছিল, হয়তো ঠিক বুঝেছিল, সেটা তো আর কারোর জানা নেই। যাই হোক, তো কিচ্ছু হচ্ছে না। এরপর ওরা ৩ জনই চুপচাপ বসে রয়েছে। এবার ভাবছে যে আর কতক্ষণ বসে থাকবো? মানে প্রায় ০.৫ ঘন্টা হয়ে গেছে।
তো শুভময় ভাবছে যে কতক্ষণ বসে থাকবে, এভাবে আর বসে থাকা যায় নাকি? ও একটা বেকার একটা গেম, এটা সত্যি সত্যি একটা গেম আর কিচ্ছু না। ও তো মনে মনে ভাবছে কিন্তু কিছু বলছে না। এবার রনিতের দিদি বলছে, ছাড়, কিচ্ছু হবে না, এগুলো জাস্ট একটা গেম, এগুলো হয়তো কোনো কালে আমেরিকায় হয়তো পুরনো কোনো হয়তো কথা থেকে বা পুরনো কোনো জায়গা থেকে হয়তো এই গেমটার কোথাও উল্লেখ ছিল, সেখান থেকে হয়তো এটা জাস্ট একটা গেম হিসেবেই রয়ে গেছে, এগুলো তো আর সত্যি সত্যি কেউ করতে পারে না, তাহলে তো সবাই এরকম ভাবে বাড়িতে বাড়িতে যে যার মানে গত হয়েছে এরকম মানুষকে তো ডাকতেই পারতো, এগুলো হয় না। এবার এরকম এরকম বিষয়টি যখন ওদের তিনজনের মধ্যে কথা হচ্ছে, ঠিক সেই সময় যেটা দেখলো ওরা তিনজনে একসাথে দেখে, সেটা হচ্ছে যে ওই যে সামনে যে মোমবাতিটা লাগানো ছিল না, জ্বালানো ছিল, সেই মোমবাতির শিখাটা ঠিক ২-৩ সেকেন্ড পর পর কাঁপছে এবং ঠিক একই প্যাটার্নে কাঁপছে। এরকম নয় যে ওরা খুব এদিক ওদিক করছে বা ওরা এমন করে সামনে চলাফেরা করছে বা নড়ছে যে সেই হাওয়ার চেঞ্জে মোমবাতির শিখাটা নড়বে, সেরকম কিন্তু কিছুই হচ্ছে না। ওরা যে একদম চুপচাপ শান্ত হয়ে বসে তিনজনে এ বিষয়ে কথা বলছে এবং ওই ১-২ সেকেন্ড অন্তর অন্তর মোমবাতির শিখাটা যে নড়ছে, এই বিষয়টা প্রথমে শুভময়ের চোখে আসে এবং শুভময় তারপরে ওদের দুজনকে বলে যে, দেখ তো সামনে মোমবাতির শিখাটা মাঝে মধ্যে কিরকম করছে। এবং সত্যি সত্যি তিনজনেই দেখে যে কিছুক্ষণ সময় অন্তর অন্তর মানে ১-২ সেকেন্ড অন্তর মোমবাতির শিখাটা অদ্ভুত রকম ভাবে কাঁপছে, কিন্তু ঘরে কিন্তু কোনো হাওয়া নেই বা ওরাও যে খুব এদিক ওদিক নড়ছে, বডি মুভমেন্ট পার্ট হচ্ছে, মানে বডি পার্টের মুভমেন্টস হচ্ছে, তাও কিন্তু নয়। একটু অবাক লাগে ওদের। এবার এই বিষয়টা দেখে না, মানে শুভময় ভাবছে যাচ্ছে ঘরে কি কোথাও থেকে হাওয়া ঢুকছে বা কিছু, দেখছে না, সব বন্ধ। এইটা হতে হতে যখন ওরা দেখছে এবং ভাবছে যে, তখন রনিত বলছে যে, আচ্ছা, এরকমও তো হতে পারে যে মোমবাতির মধ্যে অনেক সময় অনেক ইমপিউরিটি চলে আসে, সেই জন্য বা মোমবাতির যে শিখাটা থাকে সেখানে হয়তো অনেক কিছু জিনিস এসে সেটা পুড়ে যাচ্ছে, তো সেই সময় অনেক সময় যেটা হয় যে মোমবাতির শিখাটা একটু নড়ে। তো বলছে যে, আচ্ছা, সেটাও তো হতে পারে, তাহলে শুধু শুধু মানে সে কারণেও হতে পারে যে নড়ছে, শুধু শুধু তো আর নড়বে না, নিশ্চয়ই কোনো কারণ আছে বলেই নড়ছে। তো এটা নিয়ে রনি তো দিদির সাথে কথা বলছে। তো দিদি বলছে, দূর, এগুলো কিছুই না, হয়তো মোমবাতির ওই জায়গাটা কিছু একটা সমস্যা ছিল, সেই জন্য হয়তো শিখাটা নড়ছে, হতে পারে যে সলতের মধ্যে কিছু একটা সমস্যা ছিল বা অনেক সময় কোনো ইমপিউরিটি থাকলে সে তখন ওরকম হয়। তুই বলতে বলতে ওরা ভাবছে, দূর, এসব কিছু হয় না, এতক্ষণ ধরে আধা ঘন্টা ধরে বসে আছে, এই বলে ওটা না উঠতে যাচ্ছে। এবার যেই মুহূর্তে উঠতে যাচ্ছে, ওই যে বললাম যে ঘরে একটা খুব হালকা 0 ওয়াটের একটা ল্যাম্প জ্বলছিল, ফট করে ল্যাম্পটা বন্ধ হয়ে যায়, মানে একদম খারাপ হয়ে যায়। এইটা যখন হয় তখন কিন্তু ওদের তিনজনেরই একটুখানি মানে মানে ভড়কে যায় ওরা, মানে খুব চমকে ওঠে যে হঠাৎ করে কি হলো, আমরা তো উঠেই পড়ছিলাম, মানে তখনও উঠে পড়েনি তিনজনে, কিন্তু ওই যে ফট করে লাইটটা বন্ধ হয়ে যায়, ওটাই না ওরা খুব মানে চমকে ওঠে। কি হলো ব্যাপারটা, হঠাৎ করে লাইটটা কি করে খারাপ হয়ে গেল, কেন খারাপ হয়ে গেল, কিছু বুঝতে পারে না। এবার এটায় এতটাই ওরা চমকে যায় এবং এতটাই ওদের ভয় লেগে যায়, ওরা সঙ্গে সঙ্গে উঠে কিন্তু লাইটটা জ্বালিয়ে দেয় এবং লাইটটা জ্বালিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে রনিতের দিদি কি করে, মোমবাতিটা নিভিয়ে দেয়। নিভিয়ে দিয়ে ওই বোর্ড-ফোর্ড গুলোকে সমস্ত তুলে নিয়ে ও বলছে, "দেখ, এগুলো আর একদম কিছু করা হবে না। এগুলো বেকার সময় নষ্ট, কিচ্ছু তো হলোই না, বেকার সময়টা নষ্ট হলো। আর লাইটটা যে কেন কেটে গেল বুঝছি না। এখন আবার বাবা-মাকে বলতে হবে যে এই ঘরের লাইটটা কেটে গেছে।" তো বলে ওই বোর্ড গেমটা যে এসছিল সেটা একটা বড় কাপড়ের একটা মানে ব্যাগ টাইপের একটা জিনিসের মধ্যে ছিল। তো সেই ব্যাগের মধ্যে পুরে দেয়। পুরে ও খাটের নিচে রেখে দেয়, বলে যে, "না, এই গেমটা আমি কালকে ওকে ফেরত দিয়ে দেবো। আর তোরাও কিন্তু এইসব গেম টেম নিয়ে কিছু ভাবিস না, এগুলো কিন্তু বেকার সময় নষ্ট, দেখলেই তো কিচ্ছু হলো না।" তো তখন শুভময় না, মানে হঠাৎ করেই মনে হয় এবং ও না ওর দিদিকে বলে, যাচ্ছে, দিদি, তাহলে এই লাইটটা তোমাদের খারাপ হয়ে গেল কি করে? তো দিদি না একটা মানে একটু বকা দেয় যে, কি রে, এত বড় ছেলে, লাইট খারাপ হয়েছে, লাইটটা জ্বলছে, এতক্ষণ ধরে জ্বলেছিল, আর লাইটটা তার নতুন নয়, লাইটটার আগে অনেক দিনের পুরনো, তো লাইটটা কি খারাপ হতে পারে না, এই ইঞ্জিনিয়ারিং পড়ছিস, এই বলে ওর মানে শুভময়কে একটু বকা দেয় এবং ওর নিজের ভাইকেও বকা দেয়। তো শুভময় ওর বাড়িতে চলে আসে। ওরাও ওদের ঘরে রাতে খাওয়া-দাওয়া করে নরমাল ঘুমিয়ে পড়ে। কোনো প্রবলেম হয় না। সবকিছু কিন্তু একদম নরমাল, একদম নরমাল। কিন্তু এই নরমাল যে সময়টা ছিল, এই নরমাল সময় থেকে যে আস্তে আস্তে সিচুয়েশনটা অ্যাবনরমাল এর দিকে যাচ্ছে, সেটা কিন্তু শুভময়, রনিত বা ওর দিদি, এই ৩ জনের কেউই কিন্তু ১ম দিকে বুঝতেই পারেনি। যে কখন এই সাধারণ বিষয়টা, একটা সাধারণ বোর্ড গেম বিষয়টা যে কোথা থেকে কোথায় চলে যায়। এবং সেটা আপনারা, ঘটনাটা যত আরো সামনে এগোবে আপনারা কিন্তু বেশ বুঝতে পারবেন।
এবারে ওই ঘটনার ঠিক পরের যে দিনটা ছিল, সেই দিনটা কিন্তু ছিল একদম নরমাল। কোনো abnormality কিন্তু ছিল না। রনিত ওর দিদি বা শুভময় কারোরই বাড়িতে কিন্তু কোনো রকম কোনো অস্বাভাবিক ঘটনা কিন্তু তার পরের দিনটা ঘটেনি। এবার ওদের তো মনে একদমই কোনো চাপ নেই, কিছু নেই। কারণ ওরা জানতো যে জাস্ট একটা গেম ছিল। আমরা গেমটাকে ট্রাই করেছিলাম। গেমটা হয়নি কিছু। বাট ঠিক আছে, এটাই ওদের কাছে এক্সপেক্টেড ছিল। কিন্তু আসল ঘটনা শুরু হয় ওই ঘটনার ঠিক দুদিন পরে। তো দুদিন পরে হঠাৎ করেই যে ঘটনাটা দিয়ে শুরু হয় সেটা হচ্ছে যে ওই যে সেদিন ওরা যে মোমবাতিটা জ্বালিয়েছিল, তো যখন ওইভাবে ওদের গেমটা কিছুই হলো না, ওরা যখন ওই খেলা থেকে উঠে পড়লো, তো তখন এই রনিতের দিদি কি করেছিল, মোমবাতিটাকে নিভিয়ে ওদেরই ঘরের যে একটা ছোট টেবিল ছিল তার ড্রয়ারে রেখে দেয়। এবার তার মাঝখানে পাওয়ার কাটও হয়নি, কিছুই হয়নি। তো মোমবাতিটা ব্যবহার করা বা মোমবাতিটাকে ড্রয়ার থেকে বার করার কোনো রকম কোনো প্রয়োজনীয়তাও ছিল না। এবার রনিত কি করেছে, ও কলেজ থেকে বাড়ি ফেরে। এবার বাড়ি ফিরেছে, তখন ওর বাবা মা বা ওর দিদি কেউই বাড়িতে ছিল না। এবার হঠাৎ করেই ও যখন আসে, এসে ওদের মানে কিচেনে খাবার ছিল, তো খাবার দাবার খেয়ে ওর মানে ওর রুমেও চলে যায়। এবার ওর রুমে যখন ও গেছে তখন গিয়ে হঠাৎ করে যখন ওর রুমের দরজাটা খুলেছে, তো দরজাটা খোলার পরেই না ও খুব সারপ্রাইজড হয়ে যায়। কি দেখে ও সারপ্রাইজড হয়? ও সারপ্রাইজড হয়ে যায় এটা দেখে যে ও দেখছে যে ওর ঘরের ভিতরে ওরকম কাঠের টেবিলের উপরে ডাইরেক্ট একটা ওরকম ওই যে মোমবাতি, যে মোমবাতিটা আগের দিন ওই কাজে ওরা ওই চার্লি চার্লি গেম আর ওই উইজা বোর্ডের মানে যে ওরা প্ল্যানচেট করছিল, তো সেই প্ল্যানচেটের কাজে যে আর কি ওই মোমবাতিটা যে ইউজ করা হয়েছিল, সেই মোমবাতিটা দেখছে ওরই ঘরের যে টেবিল রয়েছে, কাঠের টেবিল, সেই কাঠের টেবিলের উপরে জ্বালানো অবস্থায় রয়েছে মোমবাতিটা। এটা দেখে না ও খুব অবাক হয়ে যায়। ও ভাবছে যে আমার ঘরে আমি কলেজ যাওয়ার আগে রেডি হয়ে আমার ঘর থেকে বেরিয়েছি, এবং ওর বেরোনোর কিছুক্ষণ আগে ওর দিদি বেরিয়েছে, ওর বাবা মাও নিজের নিজের মতো অফিসে বেরিয়ে গেছে। ও ভাবছে যে আমার ঘরে এরকম ফাঁকা ঘরে বাড়িতে কেউ ছিল না, আমি চাবি দিয়ে ঘর খুললাম, আমার ঘরে কে এসে মোমবাতি জ্বালাবে? আর আমি নিজে তো মোমবাতি জ্বালাবোই না, কারণ আমার কোনো প্রয়োজনই নেই, দিনের বেলা কেন আমি মোমবাতি জ্বালাবো? তো এটা দেখে ও সঙ্গে সঙ্গে মোমবাতিটাকে বন্ধ করে দেয় এবং বন্ধ করে দিয়ে আবার ওর ড্রয়ারের মধ্যে রেখে দেয়। তো ভাবছে ব্যাপারটা কি হলো? তো ও ভেবেছে যে ওর দিদি হয়তো মানে মাঝখানে হয়তো বাড়িতে এসেছিল, এসে হয়তো কোথাও আবার বেরিয়েছে, হয়তো ও মোমবাতিটা জ্বালিয়েছে। তো দিদি ঘরে ঢুকেছে। তো ঘরে ঢোকার পরেই তো রনি তোর দিদিকে বলছে, "তুই কি করেছিলি জানিস? তুই আমার ঘরে এসে মোমবাতিটা জ্বালিয়ে চলে গেছিস। ঘরে কেউ ছিল না। আমি যদি দেরি করে ফিরতাম?" তো দিদি বলছে, "আমি তোর ঘরে ঢুকিইনি, তো তোর ঘরে ঢুকে আমি মোমবাতি কেন জ্বালাতে যাবো? আর আমি সেই সকালবেলা বেরিয়েছি, আমি সকালবেলা তোর ঘরে আমার আর কোনো কাজ নেই যে তোর ঘরে আমি মোমবাতি জ্বালিয়ে রেখে চলে আসবো?" তো রনিত ভাবছে তাও তো ঠিক, দিদি যখন বলছে ও করেনি তার মানে ও করেনি, আর করার কথাও নয়। ওর ব্যাপারটা খুব অদ্ভুত লাগে, তো ও আর কিছু কথাটা বাড়ায় না। তো দিদি বলছে, তোর ঘরে মোমবাতি জ্বলছিল, এটা কি করে হতে পারে? তো রনিত বলছে, আমিও তো সেটাই ভাবছি যে আমার ঘরে মোমবাতিটা জ্বললো কি করে, কে জ্বালালো? ও কিছু বুঝতে পারে না, অ্যাজ ইউজুয়াল ওর দিদিও কিছু বুঝতে পারে না। এদিকে সেদিন মানে দ্বিতীয় দিন বিকেল বেলা তো এই ঘটনাটা রনিতদের ঘরের ঘটলো। তো ওই দিনই রাতের বেলা শুভময়ের সাথে কিন্তু একটা খুব অদ্ভুত ঘটনা ঘটে। শুভময় রাতের বেলা ওর ও আলাদা ঘরে শুতো, ওর বাবা মা অন্য ঘরে শুতো। শুভময় ওর বাবা মায়ের একমাত্র ছেলে। তো ও না প্রচুর বই পড়তে ভালোবাসতো। ঠিক আছে? ও বিভিন্ন রকমের বই পড়তো। তো বই পড়তে পড়তে অনেক সময় রাতও হয়ে যেত। তো সেদিনও কি হয়েছে, ওর পড়াশোনা শেষ করে ও একটা গল্পের বই নিয়ে বসে এবং গল্পের বইটা পড়তে পড়তে ও কখন নিজে ঘুমিয়ে যায় ও সেটাও বুঝতে পারে না। এবারে ও ঘুমের মধ্যে মানে দেখুন, অনেকে আছে যে ঘুমের মধ্যে না অনেকে একটু মানে সব স্বপ্ন দেখে হয়তো, বা স্বপ্নে কারোর সাথে কথা বলে বা একটু ভুলভাল বকে, এটা অনেকের স্বভাব থাকে। কিন্তু এ ধরনের কোনো স্বভাবই কিন্তু কোনোদিনই শুভময়ের মধ্যে ছিল না। কিন্তু ও নিজে মানে ঘুমিয়ে হয়তো পড়েছে, যেটা ওর মনে ছিল যে ও হয়তো ১টা-১.৫টা নাগাদ ও ঘুমিয়ে পড়ে। কিন্তু প্রায় ভোরের দিকে মানে ওই ৪:৩০ পৌনে ৫টা নাগাদ ও নিজেকে মানে ওর যে ফ্ল্যাটটা ছিল, মানে ফ্ল্যাটে ২টো বাথরুম ছিল, ২টো বাথরুমই হচ্ছে অ্যাটাচ। একটা ওর ঘরের সাথে অ্যাটাচ বাথরুম, আর একটা হচ্ছে ওর বাবা মায়ের ঘরের যে ঘরটা তার সাথে অ্যাটাচ বাথরুম।
এবারে ভোর 4:30 পৌনে 5টা নাগাদ হঠাৎ করেই সুময়ের ঘুমটা ভেঙে যায়। কিসের জন্য ভেঙে যায়? ওর মনে হয় যে ওর মুখের ওপরে মানে চোখে মুখের উপরে টপ টপ করে জল পড়ছে। তো সেই আপনি ধরুন ঘুমোচ্ছেন, এবার আপনার মুখের উপরে যদি 1 ফোঁটা 2 ফোঁটা করে জল পড়তে থাকে, obviously আপনার ঘুমটা ভেঙে যাবে, একটা অস্বস্তি হবে। আপনি সেটা কখনোই একটা মানুষ ঘুমের মধ্যে জল তো আর এক্সপেক্ট করবে না। তো ওরও সেই জন্য ঘুমটা ভেঙে গেছে। তো ঘুমটা ভেঙে যাওয়ার পরে ও যখন চোখটা খুলেছে, ও কিন্তু নিজেকে মানে ও ঘুমিয়ে পড়েছে পড়তে সেটা কোথায়? সেটাও খাটের মধ্যেই। মানে ওটা স্টাডি টেবিল ছিল, কিন্তু অনেক সময় ওর মানে কোমর ব্যথা হয়ে যেত, তো ওই জন্য খাটের উপরে রাতের বেলাটা পড়ত। এবার এক্সট্রা কি হতে পারে? যে কেউ পড়তে ঘুমিয়ে গেল, বা ঘুমোতে হয়তো একদম খাটের ধারে চলে এলো, হয়তো হাতটা বেরিয়ে গেল খাট থেকে বা পাটা কিছুটা বেরিয়ে গেল, এটা হতে পারে। কিন্তু একটা ছেলে নিজের খাটে ঘুমোচ্ছে, ঘুমোতে সে খাট থেকে কখন যে সে তার ঘরের বাথরুমে চলে গেছে সেটাও বুঝতেই পারবে না। এটা কি কখনো সম্ভব? এবং ও দেখছে যে ও ঘুমের মধ্যে হেঁটে এসেছে নাকি ও পড়ে গিয়ে এসেছে, ও সেটাও কিছুই বুঝতে পারছে না। কিন্তু ও যখন ঘুমটা ভাঙে, ও নিজেকে ওরই ঘরের সাথে যে অ্যাটাচ যে বাথরুমটা রয়েছে, সেই বাথরুমের মধ্যে, এবং ঠিক এমন জায়গাতে ও গুটি-সুটি মেরে শুয়ে আছে যে ঠিক তার উপরেই হচ্ছে কলটা। এবং ওই কলটা থেকে যে সবসময় জল মানে টপ টপ করে পড়ে তা কিন্তু নয়। মানে ওর যে সেই সময় বাথরুমের যে কলটা ছিল, সেই কলটা এরকম ছিল যে কলটা খোলার পরে মানে কেউ যদি ইউজ করার পরে 1-2 মিনিট টপ টপ করে জল পড়ে, তারপরে জল পড়াটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো ও দেখছে যে ঐরকম টপ টপ করে জলটা পড়ছে, এবং ওর যেহেতু চোখে নাকে মুখে জলটা পড়ছিল, তো সেজন্য ওর ঘুমটা ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়া, ও তো পুরো হতচকিয়ে যায় যে আমি বাথরুমে কি করে এলাম? তো না তারপরে না ওর গুলিয়ে যায় সবকিছু। ও ভাবে যে আমি এখন বাজে কটা? যে আমি এখন বাথরুমে আছি। তো ও দেখছে যে তারপরে এসে দেখছে যে সময়টা হচ্ছে 4:45 মতো বাজে। তো আজ আমি এত সকালবেলা, ওর স্পষ্ট মনে আছে যে ও রাতের বেলা ঘুমোচ্ছিল খাটে। ও কি করে বাথরুমে এলো, এবং বাথরুম থেকে ওরকমভাবে জল পড়ছে, ও ভাবছে আমি কি মানে জলটা আমি কি জন্য ইউজ করছিলাম? আর ওর ঘরে ও ছাড়া আর কেউ নেই। ফলে ওই মানে ট্যাপটা থেকে কি করে যে জল ফোঁটা পড়ল সেটাও বুঝতে পারল না। তো না প্রচন্ড রকমভাবে মানে ঘাবড়ে যায় বিষয়টায়। মানে এটা কিন্তু ওর জীবনে ১ম বার এরকম একটা কোনো ঘটনা ওর সাথে ঘটলো। মানে পুরোপুরি আনএক্সপ্লেইন, ও কিছুই বুঝতে পারল না। এবং বিষয়টা ওর কাছে এতটাই অদ্ভুত লাগে, লাগারই কথা, ওর আর সারারাত ঘুম হলো না। মানে সারারাত বলতে রাত তো কাভার হয়েই গেছিল। বাকি সময়টুকু আর ঘুম হয় না। যাই হোক, তো পরের দিন যখন ওর সাথে মানে শুভময়ের সাথে যখন রনিতের দেখা হয়, তো রনি তো কিছু বলে না ওই মোমবাতির বিষয়। আর শুভময় পুরো বিষয়টা চেপে যায়। কারণ ও ওটাকে না একটা সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা ঘটনা হিসেবেই দেখে। আচ্ছা, এর পরের দিন যে ঘটনাটা ঘটে, রনিতের দিদি হঠাৎ করে কোনোখানে কোনো কারণ নেই, কিচ্ছু নেই, হঠাৎ করে ও কিন্তু অসুস্থ হয়ে পড়ে। কিরকম অসুস্থতা? সেটা হচ্ছে যে কিছু খেতে পারছে না, প্রচন্ড রকমভাবে কিছু খেলেই বমি হয়ে যাচ্ছে, এবং তার সাথে জ্বর। এবার এরকম যখন কোনো অসুস্থতা হয়, তো সবাই আগে মেডিসিন নেবে কি ডাক্তারের কাছে দেখাবে। তো ওকে ওর দিদিকেও কিন্তু সেরকমই করা হয়। মানে ভেবেছে হয়তো কোনো কিছু শরীর-টরীর খারাপ হয়েছে, তো ওর দিদিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, এবং ডাক্তার ১ম এ কিছু নরমাল ওষুধ-টষুধ লিখে দেয় এবং ওর দিদিকে দেয়। তো ওষুধগুলো শুরু হয়ে যায়। এবার অদ্ভুত বিষয় হচ্ছে যে ওষুধ শুরু হওয়ার পরেও ওর দিদির কিন্তু কোনোরকম কোনো উন্নতি হচ্ছে না। মানে সে কিছু খেতেও পারছে না, আর প্রচন্ড জ্বর। যাই হোক, তো আবার একটা অন্য ডাক্তার দেখানো হলো। মানে সেটা কিন্তু মানে এটা কিন্তু ২ দিনের মধ্যে হয়েছে। মানে ২ দিনের মধ্যে ওর দিদির এতটা শরীর খারাপ হয়ে যায় যে পুরো বিষয়টা প্রায় হাত থেকে বাইরে বেরিয়ে যাওয়ার জোগাড় হয়। তো যাই হোক, তো আরেকটা ডাক্তার দেখানোর পরে ওর দিদির জ্বরটা একটু কমে। কিন্তু যথারীতি খাওয়া-দাওয়া সে কিছুই করতে পারছে না। এদিকে যেটা হলো, ওর দিদিকে নিয়ে তো রনিতের পরিবার খুব ব্যস্ত। এদিকে রনিতের সাথে যেটা ঘটলো সেটা হচ্ছে যে ওর দিদি অসুস্থ, মানে ওরও মনটা ভালো নেই যে বাড়িতে দিদি এরকম অসুস্থ হয়ে পড়লো। আর এদিকে যেটা হলো, রনিত ওর বাড়িতে মানে হঠাৎ করেই কোনোখানে কিছু নেই, হয়তো কোনো জলের বোতল থেকে ও জলটা খেতে যাচ্ছে, ওর মুহূর্তের জন্য মনে হতো যে জলটা পুরো রক্তের মতো লাল। ঠিক আছে? ও হয়তো মানে ওর হাত থেকে বোতলটাই পড়ে গেল। মানে ও থতমত খেয়ে গেছে যে জলের বোতলটা দিয়ে জল খাচ্ছে, হঠাৎ করে দেখছে পুরো লাল হয়ে গেছে জলটা। মানে মুহূর্তের মধ্যে চোখের আর কি ভুল আর কি। চোখেও ভুল দেখছেও, তো জলের বোতলটা ফেলে দিল। তো কিছুক্ষণ পরে মনে হচ্ছে বাবা আমি কেন ফেললাম? এটা তো জলই। তারপরে বাথরুমে গেছে, চোখ মুখ ধুচ্ছে। হঠাৎ করে ওর মনে হচ্ছে যে কল থেকে লাল জল বেরোচ্ছে।
ও ঘাবড়ে যাচ্ছে, কি হলো ব্যাপারটা আমার সাথে? এইটা একটা হয় না, মানে ওর রনিতের মধ্যে একটা এমন একটা ভীতি চলে এলো, যে কোনো জিনিস ফট করে দেখলে ও কিরকম একটা ঘাবড়ে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে, বুঝতে পারছে না কি করবে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হলো। এদিকে শুভময়ের সাথে যেটা ঘটা শুরু হলো সেটা হচ্ছে যে অদ্ভুত রকম ভাবে, মানে শুভময়ের বাবা চা খেতে খুব ভালোবাসতেন। আর শুভময় কি করতো, যেহেতু ওর নিজেরও, মানে ওর বাবা খুব ভালো চা করতো বা ওর নিজেরও চা খেতে ভালো লাগতো, ও মাঝে মধ্যে বাড়িতে চা করতো। এবার এর আগেও ও বহুবার চা করেছে, কোনোদিন কোনো সমস্যা হয়নি। হঠাৎ করেই ওর চা করতে গিয়ে ওর যে, মানে গ্যাসের যে স্টোভটা থাকে, মানে গ্যাস সিলিন্ডার থেকে যে গ্যাসটা পাইপে আসছে, বার্নারে যে জ্বলছে, সেখান থেকে হঠাৎ করেই ও, মানে চায়ের যে বাটিটা রয়েছে সেটাকে নামানোর জন্য ও কিছু কাগজ নেয়, মানে যাতে হাতে তাপটা না লাগে। তো অদ্ভুত রকম ভাবেই ও গ্যাসটা বন্ধ না করেই ওই কাগজ দিয়ে নামায়, নামানোর পরে ওই কাগজটাকে বার্নারের উপরে দিয়ে দেয়। তো বুঝতেই পারছেন, কাগজ যদি ওই বার্নারের আগুনের উপরে কেউ দেয়, সেটা দাউ দাউ করে মুহূর্তের মধ্যে ধরে যাবে। ওর ক্ষেত্রেও কিন্তু সেটাই হলো। এবং মুহূর্তের মধ্যে শুধু ধরে গেল তাই নয়, সেটা কিন্তু একটা বড়, মোটামুটি একটা বেশ বড়সড় আগুনের, মানে একটা সৃষ্টি হলো। তো সেটা দেখতে পেয়ে ওর মা সঙ্গে সঙ্গে এসে, মানে জল ঠল দিয়ে বেসিনের ওখানে সামনেই রান্নাঘরে জলের ব্যবস্থা, জল ঠল দিয়ে মানে কোনো রকমে বড়সড় অগ্নিকাণ্ড থেকে মুক্তি দেয়া, মানে মুক্তি পাওয়া গেল। কিন্তু ফলস্বরূপ যেটা হলো যে ওদের রান্নাঘরের দেয়াল ফেয়াল সব কালো হয়ে গেল, আরেকটু হলে সিলিন্ডার অব্দি আগুন চলে এলে তো বাস্ট পড়ে গিয়ে তো বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে যেত। তো সেখান থেকে কোনো রকমে বাঁচা গেল। তোর মা যখন ওকে জিজ্ঞেস করছে যে কি করে ঘটনাটা ঘটলো কি করে, মানে ও নিজেই বলতে গিয়ে ওর লজ্জা লাগছে যে ও একটা এত বড় ছেলে, ফার্স্ট ইয়ারে পড়ে, সে কিনা চা করতে গিয়ে এরকম কাগজ দিয়ে, মানে ও কিন্তু কিচেনে কখনো কাগজ ব্যবহারও করে না। ওর সেই মুহূর্তে যে কি মনে হলো, সামনে নিউজ পেপার ছিল, সেই নিউজ পেপারটাকে একটু দলা করে ওটা দিয়ে ও বাটিটাকে নামাচ্ছিল, এবং গ্যাসটা যে ও বন্ধ করেনি সেটাও খেয়ালই নেই। তো বাড়িতে তোকে খুব বকাবকি করলো যে এরকম ভাবে তুই কাজ করছিস, তোকে দরকার নেই, তোকে কোনোদিনও চা করতে হবে না, তুই রান্নাঘরে একদম ঢুকবি না। এবং ও না নিজে মনে মনে না খুব শ্যাটার্ড হয়ে গেল। তো শ্যাটার্ড হয়ে যাওয়ার পরে ও কি করেছে, ওর, মানে ফ্ল্যাট থেকে বেরিয়ে ও রনিতের ফ্ল্যাটে ঢুকেছে। তো রনিতকে ফ্ল্যাটে যখন ওর সাথে দেখা করতে ঢুকেছে, তো ও দেখছে যে ওরও খুব মন খারাপ, ও কিছু বুঝতে পারছে না যে কি করবে। তো এরকম অবস্থায় দুই বন্ধু তখন একে অপরের সাথে যে ওদের মনের ভিতরে যা যা চলছে সেসব বিষয় নিয়ে কথাবার্তা বলে, যে শুভময় জানায় যে ওর বাড়িতে এরকম একটা ঘটনা ঘটলো, দিদির ব্যাপারও রনিতের দিদির ব্যাপারও রনিত বলল। তো ওরা দুজনেই খুবই, মানে একটু চিন্তায় পড়ে যায়। মানে মনে মনে তখন দুজনেই ভাবছে যে আমরা যে বোর্ড গেমটা খেলছিলাম সেটার থেকে কিছু হলো না তো, কিন্তু ভাবলেও না এটার কোনো ক্লু কিন্তু ওদের কাছে ছিল না। মানে এই যে যা যা ঘটছে সেটা যে ওই বোর্ড গেমের জন্য কিছু যে হতে পারে, সেই বিষয়টা কিন্তু ওদের দুজনের মধ্যে কারুরই সেইভাবে কিন্তু মাথাতেই আসেনি। ঠিক আছে? এবার যেটা হলো, তো সেদিনকে দুজনে কথাবার্তা বলে এবং তারপরে ওরা দুজনে ঠিক করলো যে দুজনে আর কি একসাথেই থাকবে। তো সেই যে রনিতের যে, যে আর কি ওদের যে, যে বেডরুমটায় ওরা আর কি ছিল, যেখানে আর কি ওরা ওই চার্লি চার্লি গেমটা খেলছিল বা প্ল্যানচেট করছিল, তো ওরা সেই রুমটাতেই দুজনে মিলে ভাবলো পড়াশুনোও করবে আর একটু গল্প আড্ডা করবে, দুজনের মনটা একটু ভালো হবে। তো ঘটনাচক্রে সেদিন রনিতের বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদের বাড়িতেই খাওয়া দাওয়া করেছে শুভময়। তো দুজনে মিলে ওই ওই ঘরেই পড়াশুনো করছে। ওখানে একটা ছোট, মানে একটা সোফা কাম বেড মতো ছিল। ঠিক আছে? তো সেখানেই বসে দুজনে মিলে গল্প করছে, পড়াশুনো করছে। এবার সময়টা হচ্ছে রাত প্রায় 12:30। তো 12:30টার সময় হঠাৎ করে বাড়িতে সবাই শুয়ে পড়েছে। ওর দিদি তো অসুস্থ, দিদির সাথে ওর মা রয়েছে, আর ওর বাবা অন্য একটা ঘরে শুয়েছে, আর এদিকে এই দুই বন্ধু। তো এরা দুজনে মিলে কখনো গল্প করছে, একটু পড়াশুনো করছে। তো হঠাৎ করে, মানে শুভময় এবং রনি দুজনেই একটা খচখচ শব্দ ঘরের মধ্যে শুনতে পেল। এবার ঘরের মধ্যে যখন শব্দটা হলো, তো প্রথমে ভেবেছে হয়তো টিকটিকি বা ইঁদুর, যদিও ইঁদুর সে সময় ওদের বাড়িতে ছিল না, কিন্তু তবুও ভেবেছে কিছু একটা থেকে হয়তো শব্দটা হচ্ছে। তো প্রথমে একটু খচখচ করে শব্দ হচ্ছে, আবার থেমে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে খচখচ শব্দ হচ্ছে, আবার থেমে যাচ্ছে, এরকম করে হচ্ছে। তো এরকম হওয়ার পরে রনিত বলছে, দাঁড়া তো দেখি কি আছে, কিছু ঢুকলো ঠুকলো নাকি বলে ঘরের আর কি টেবিল, ঘরে খুব বেশি জিনিস নেই, ঘরটা আর কি ওদের বেশ, ওই ফোর্থ বেডরুমটাও বেশ বড়ই ছিল। আর যেহেতু ওই বেডরুমে কেউ শুতো না, তো সেই জন্য ওখানে ঘরে খুব বেশি জিনিসপত্র ছিল না।
একটা টেবিল ছিল, একটা ওরকম সোফা কাম বেড, আর একটা ওরকমই কাবার্ড টাইপের ছিল। তো না দেখলো, মানে জাস্ট খুব ক্যাজুয়ালি দেখলো, দেখছে কিছুই নেই, কিছু থাকার কথাও নয়। তো আবার ওরা বসে কথা বলছে। এরপরে হঠাৎ করেই ওদের ঘরের লাইটটা কিন্তু দপদপ করতে থাকে, এবং যথেষ্ট পাওয়ারফুল একটা লাইট ওদের ঘরে জ্বলছিল। যেহেতু পড়াশুনো করছে, হঠাৎ করেই লাইটের ইন্টেন্সিটিটা কিন্তু কমে যায়। মানে দপদপ করছে, কখনো নিভে যাচ্ছে, কখনো আবার হালকা করে জ্বলছে, এরকম হচ্ছে। এবং যেই মুহূর্তে এটা হয়, তখন না মানে শুভময়ের কেন জানি না একটুখানি অদ্ভুত লাগে বিষয়টা। মানে এমনিতেও নর্মাল কারোর বাড়িতে লাইট প্রবলেম করতেই পারে, কিন্তু কেন জানি না শুভময়ের ওই ব্যাপারটা দেখে খুব ফিসি লাগে। তো ও বলছে যে আরে এরকম লাইট হলে তো আমরা পড়াশোনাও করতে পারবো না, খুব ডিস্টার্বিং। তো তখন রনিন বলছে দাঁড়া দাঁড়া, ঠিক হয়ে যাবে, আমি দেখছি। মানে ও একটা চেয়ার নিয়ে ভাবছিল যে লাইটটাকে একটুখানি ধরে ঘুরিয়ে ঠুরিয়ে যদি কোনোভাবে ঠিক করা যায়। এবার যখন আর কি শুভময় বলছে যে আরে লাইটটা যদি ঠিক না হয় তাহলে আমাদের বাড়ি চ, পাশেই তো, মানে দুটো পাশাপাশি ফ্ল্যাট, বুঝতেই পারছে না, দুই বন্ধু, খুব ভালো সম্পর্ক। তো বলছে ঠিক আছে তুই চল আমাদের বাড়িতে, চ আমাদের বাড়িতে গিয়ে আমরা বাকি পড়াশোনাটুকু করবো। এই বলে যখন দরজাটা খুলতে গেছে, শুভময় প্রথমে ওই রনিতদের ঘরের দরজাটা খুলতে গেছে, তো খুলতে গিয়ে বুঝতে পারছে দরজাটা লক। এবার ভিতরে ওদের দরজায় কোনো লক নেই, আর বাইরে থেকে রনিতের বাড়িতে ওর ওর বাবা মা জানে যে এরা ভিতরে রয়েছে, তো হঠাৎ করে বাইরে থেকে রনিতের বাবা মা দরজা লক করে দেবে, এটা কোনোভাবেই সম্ভব নয়। তো যখন সুময় বলছে আরে দরজাটা লক করলো কি করে, লক কেউ কি লক করে দিয়েছে, তো তখন রনিত বলছে কে লক করবে, তো ও বলছে তুই ছাড় আমি দেখছি বলে, লাইটটা কিন্তু তখন ওরকম ব্লিঙ্ক করছে। তো রনিত যখন গিয়ে দরজাটাকে খোলার চেষ্টা করছে, তখন দেখছে দরজাটা কোনোভাবেই খুলতে পারছে না। এবং যখন দরজাটা রনিত খোলার চেষ্টা করছে, তখন শুভময় ওর ঠিক কিছুটা পিছনে দাঁড়িয়ে রয়েছে। এবারে যে কথাগুলো আমি আপনাদেরকে বলবো, সেটা যেভাবে ইমেলে লেখা হয়েছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলছি। এবং উনি বারবার একটা কথা মেনশন করেছেন ইমেলে, যে এই ঘটনাটা যেহেতু মানে ওনার কালিগ ঠিক মানে বলেছে, মানে এটা বলতে গিয়ে ওনার কালিগ নাকি রীতিমতো ভয়ে আর কি অস্থির হয়ে যাচ্ছিল, মানে সেই সময়ের কথাটা মনে করে। তো শুভময় বাবু তো পিছনে দাঁড়িয়ে ছিল। তো একটা মানুষের দুটো হাতকে যদি মুঠো করে পিছনের দিকে দিয়ে যদি কেউ বেঁধে দেয়, একটা দড়ি দিয়ে বা এরকম দড়ি জাতীয় কোনো জিনিস দিয়ে একদম কষে বেঁধে দেয়, তাহলে মানুষের যেরকম ব্যথা করবে এবং হাত দুটো একদম পিছনের দিকে চলে গিয়ে মুঠো করে থাকবে, ঠিক সেরকম ভাবে মুহূর্তের মধ্যে মনে হলো, মানে রনি তো দরজাটা খোলার চেষ্টা করছে, আর এদিকে পিছনে যখন রনিত খুব স্বাভাবিকভাবে দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ করেই রনিতের হাত দুটো, মানে রনিত মনে করে যে ওর হাত দুটোকে বেশ শক্তিশালী কিছু একটা, সেটা মানুষ হতে পারে বা কিছু একটা হতে পারে, সে ওর হাত দুটোকে পিছনে নিয়ে মনে হলো খুব কষে কোনো দড়ি জাতীয় কিছু জিনিস দিয়ে বেঁধে দিল। এবং যেই মুহূর্তে এই ঘটনাটা ঘটে, ও ব্যথায় ও মানে একদম মানে কোকিয়ে ওঠে যাকে বলে। মানে বুঝতেই পারছেন, হঠাৎ করে যদি আপনার হাত দুটোকে নিয়ে পিছনে যদি কেউ মুড়ে দেয়, মুড়ে যদি কিছু দিয়ে বেঁধে দেয়, তাহলে আপনার ভীষণ ব্যথা লাগবে। ওর কিন্তু সেই জিনিসটা হয়। এবং ওকে এরকম চিৎকার করে উঠতে দেখে রনিত খুব ঘাবড়ে গেছে, গিয়ে পিছনের দিকে যখন তাকিয়েছে, তখন রনিত দেখছে যে শুভময়ের হাত দুটোকে পিছনে নিয়ে, মানে কেউ নেই কিন্তু পিছনে, পুরো ঘরটায় রনিত আর শুভময় ছাড়া আর কেউ নেই, ওদের হাত দুটো মানে হাত দুটো পিছনে করে ওর উপরে করে চিৎকার করছে। তো তখন অনেক বলছে কি হয়েছে তো, তুই হাত দুটো করে করে পিছনে মুঠো করে রয়েছিস কেন, হাত দুটোকে ছাড়, তুই হাত দুটোকে নিজেই ওরকম পিছনে করে রেখেছিস, আবার নিজেই চিৎকার করছিস, কি করছিস তুই এসব। এইটা মানে বলাটা পুরো শেষও হয়নি, হঠাৎ করেই রনিত কি হয়, মেঝের মধ্যে ধড়াস করে পড়ে যায়। এবং পড়ে যাওয়ার পরে ওর পা দুটো, মানে যেটা শুভময়ও দেখতে পাচ্ছে, যে ওর পা দুটোকে মনে হচ্ছে যেন, পা দুটোকে যদি কেউ ওরকম মুঠো করে একটা দড়ি দিয়ে যদি বেঁধে দেয় দুটো পাকে, ঠিক পা দুটো জড়ো হয়ে মুঠো হয়ে যেভাবে থাকবে, ঠিক সেরকম ভাবে রয়েছে। আর ও যখন রনিত যখন নিজের হাত দিয়ে পাটাকে মানে টাচ করার চেষ্টা করছে, সেই মুহূর্তে মনে হচ্ছে যেন ওর হাতের মধ্যে কেউ একটা কিছু ভারী জিনিস দিয়ে আঘাত করলো, এবং ওর প্রচন্ড লাগছে। এই জিনিসটা শুভময় যখন দেখছে, একে তো ওর নিজের হাতে প্রচন্ড লাগছে, এবং ওর মুখ থেকে মানে এত ভয় পেয়ে গেছে, পুরো বিষয়টা এতটা ওরা চকিত হয়ে গেছে না, যে গলা খুলে যে চিৎকার করবে সে চিৎকারটাও করতে পারছে না। এবং ওই মুহূর্তে দাঁড়িয়ে ব্যথায় কষ্টে আর ওরকম যে দেখতে পাচ্ছে ওদিকে, মানে রনিতের পা দুটো মনে হচ্ছে বাঁধা, এবং হাত দুটোতেও মনে হচ্ছে যেন খুব কেউ একটা ভারী জিনিস দিয়ে মনে হচ্ছে আঘাত করেছে।
ওর হাতগুলো না পুরো রীতিমতো লালচে মতো হয়ে গেছে, এত বাজে অবস্থা। আর এদিকে ঘাড়ে কাঁধে প্রবল যন্ত্রণা শুরু হয়ে গেছে শুভময়ের, ওরকম হাত দুটোকে মানে খুব ব্যথা দিয়ে চেপে পিছনে করে রেখেছে। এবং সেই মুহূর্তে ও খুব অদ্ভুত রকম ভাবে ওদের ওই যে ঘরটা, যে ঘরটায় ওরা ওই চার্লি চার্লি গেমটা খেলেছিল, পেন্সিল গেমটা, এবং ওই উইজা বোর্ডে যে ওরা প্ল্যানচেট করছিল, সেই ঘরে কিন্তু মানে খুব বেশি জিনিস ছিল না, কিন্তু ওই যে দুটো দুটো টেবিল ছিল, তো সেই ছোট ছোট টেবিল টাইপের জিনিসের উপরে কিছু টুকটাক জিনিসপত্র রাখা ছিল, প্লাস ওদের বই খাতা এগুলো ছিল। তো শুভময় এবং রনি দুজনেই মানে অত ব্যথা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, কিন্তু ওদের মাথা ব্রেন কিন্তু তখন ঠিকঠাকই ফাংশন করছে। এবং ওরা নিজের চোখে দেখছে যে ওই যে ওরা বই খাতা নিয়ে ওই সোফা কাম্বেটের উপরে ছিল, তারপর ওদের ঘরে যে টুকটাক যা জিনিসপত্র ছিল ওই ঘরে, প্রত্যেকটা জিনিস কিন্তু ঠাস ঠাস করে মাটিতে পড়ে যাচ্ছে। ওদের বই খাতা এদিক থেকে ওদিক হচ্ছে, মানে মনে হচ্ছে যেন ঘরের মধ্যে দিয়ে একটা ঝড় বইছে। ঠিক আছে? ঘরের মধ্য দিয়ে ঝড় বইছে, এবং প্রত্যেকটা জিনিস মনে হচ্ছে মানে অ্যাজ ওরা কোনো মানুষকে বা কোনো ছায়ামূর্তি কিন্তু কিছু দেখেনি। কিন্তু যেভাবে ওই খাতা বইগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল, মনে হচ্ছিল যেন কেউ রাগে, খুব রাগান্বিত হয়ে কেউ যদি জিনিসপত্রগুলোকে হাতে করে ছুঁড়ে ছুঁড়ে এদিক ওদিক বিক্ষিপ্তভাবে ফেলে, ঠিক যেরকম ঘটনা ঘটতে পারে ঠিক সেই জিনিসটাই কিন্তু এই ক্ষেত্রে ঘটেছিল। এবং এইটা দেখে না মানে রনির তো মানে রীতিমতো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে, ও এত ভয় পেয়ে গেছে। আর শুভময় তখন কি করেছে মানে তখন ও ভাবছে যে আমাকে এখান থেকে বেরোতে হবে কোনোভাবে। তো হাত দুটো তো আটকানো, তো ও পা দিয়ে কি করছে, দরজাটাকে ধাক্কা মারছে বারবার, যে কোনোভাবে যদি দরজাটা খোলে। কারণ ওখানে যা পরিস্থিতি তাতে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে রীতিমতো ওই ঘরের মধ্যে থেকে, যেটা ও লিখেছে, যে ওর বন্ধু বলছিল যে আমি আর শ্বাস নিতে পারছি না, এবং আমি বুঝতে পারছি রনি তো আর শ্বাস নিতে পারে না, মানে কষ্ট হচ্ছে, ঘরের মধ্যে এমন তাণ্ডব চলছে। তো কিছু তো করতে হবে, রনির তো মানে পুরো হাল ছেড়ে দিয়েছে, ও মানে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। আর এদিকে শুভময় কি করেছে, মানে হাত দুটো আটকানো, তো পায়ে দিয়ে হাঁটু দিয়ে ও দরজাটাকে ধাক্কা মারছে, যাতে কিছু অন্তত হয়। রাতের বেলা সবাই শুয়ে পড়েছে। এবার এই যে শব্দ করছিল, এই শব্দটা কিন্তু ওর দিদি প্রথম শুনতে পায়। ওর দিদি শুনতে পায় এবং ওর দিদি শুনতে পেয়ে ওর মাকে বলছে যে মা, ভাইদের ঘর থেকে একটা আওয়াজ আসছে মনে হচ্ছে না? তো তখন রনিতের মা বাবা ও দিদি তো তখন খুবই অসুস্থ, দিদি উঠে আসতে পারেনি। তোর মা বাবা প্রথমে শুনলো যে হ্যাঁ একটা আওয়াজ আসছে। মানে ওই সময় শুভময় যদি পা দিয়ে দরজা ধাক্কা না দিত, তাহলে কিন্তু ওর বাবা মায়ের পক্ষে এটা বুঝতেই পারতো না যে ওদের ঘরে কি হচ্ছে। এইবারে ওর বাবা যখন এসে দরজাটা আলটিমেটলি খুলেছে, খোলার পরে দেখছে যে দুটো ছেলেই মানে একদম মেঝেতে বসে কাতরাচ্ছে। ঠিক আছে? এবং পুরো ঘর লণ্ডভণ্ড, মানে যে কটা ঘরে জিনিস ছিল এবং ওদের বই খাতা নিয়ে যে পড়াশুনো করছিল, পুরো ঘর লণ্ডভণ্ড। তো সঙ্গে সঙ্গে ওদেরকে, সঙ্গে সঙ্গে শুভময়ের ফ্ল্যাটেও খবর দিয়েছে, পাশে ওর বাবা মাকেও খবর দিয়ে ওর বাবা মাও এসছে। মানে কেউই না কিছু বুঝতে পারছে না যে ছেলেদের হয়েছেটা কি। এবার যেই মুহূর্তে ওর ওদের বাবা মায়েরা ঢুকেছে ফ্ল্যাটে, সেই মুহূর্তে ওদের মনে হলো, মানে ওরা দুজনেই মনে করলো যে ওই যে শুভময়ের যে হাত দুটোকে কেউ পিছনে মানে চেপে ধরে রেখেছিল, আর ওর যে পায়ে আর হাতে যে খুব ব্যথা করছিল, পাটা মনে হচ্ছিল ও উঠতে পারছে না, ওর পা দুটোকে কেউ মানে কষে বেঁধে রেখেছে, সেই জায়গাটা থেকে ওদের মনে হলো কিছু একটু হলেও রিলিফ হলো। এবং তারপরে ওদেরকে চোখে মুখে জল দিয়েছে, উঠতে কষ্ট হচ্ছে প্রচন্ড, মানে শরীর দুজনের প্রচন্ড খারাপ হয়ে গেছে, প্রচন্ড গায়ে হাতে ঘাড়ে প্রচন্ড যন্ত্রণা করছে। আর ওর পায়ে এতটাই লেগেছিল, মানে রীতিমতো দু পা কিন্তু একদম কোমরের নিচ থেকে পুরো মচকে গেলে যেরকম ব্যথা করে, মানুষ যেমন উঠে ঠিকমতো দাঁড়াতে পারে না, রনিতের অবস্থা কিন্তু একদম সেরকম হয়েছিল। তো দুজনকেই যখন জিজ্ঞেস করছে যে কি হয়েছে তোদের সাথে, কেন এরকম হলো, ঘর এরকম মানে এরকম অগোছালো কি করে হলো? আর দুই বন্ধু ভীষণই ভালো বন্ধু, ওদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝামেলা অশান্তি মারপিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাও সেটা জিজ্ঞেস করা হলো যে তোদের মধ্যে কি করে তোরা নিজেরা নিজেরা ঝামেলা করেছিস? মানে ওরা না প্রথম আধা ঘন্টা কোনো কথা বলতে পারছে না, মানে নিজেদেরই এত ব্যথা করছে, কোনো প্রশ্নেরই কোনো উত্তর দিতে পারছিল না। তো যাই হোক, তো তারপরে কিছুটা ধাতস্থ হওয়ার পরে যখন ওদেরকে জিজ্ঞেস করা হলো, তো তখন ওরা পুরো ঘটনাটা কিন্তু সত্যি সত্যি বলে দেয়। এবং তারপরে ওই ঘটনা যখন সত্যি সত্যি ভাবে ওরা বলে, তো দিদিও আসে সেখানে। তো দিদি বলছে যে ওর দিদিও নাকি প্রত্যেকটা সময়ই মানে যখনই আর কি ঘুমোচ্ছে, বললাম না যে ওর দিদির কোনো ওষুধে কাজ করছে না, শরীর খারাপ লাগছে, তো সেটা
পিছনে আরো একটা রিজন ছিল যেটা ও দিদি কাউকে বলেনি। সেটা হচ্ছে যে এই রনিতের দিদি যখনই শুতো ওর মনে হতো ওর একটা ভয়ঙ্কর মূর্তি ওর সামনে দাঁড়িয়ে রয়েছে। মানে ও চোখটা বন্ধ করলে ওর মনে হতো ওর মুখের সামনে দাঁড়িয়ে রয়েছে। এবং কখনো কখনো এই ধরনের বীভৎস মুখ ও কিন্তু হ্যালুসিনেট করা শুরু করে, এবং সেই জন্যেই কিন্তু শরীর অতটা খারাপ হয়ে যায়। তো বাড়ি থেকে যখন ফার্দার জিজ্ঞেস করে তো তখন কিন্তু মানে ওরা আর বলে না, কিন্তু রনিতের দিদি বলে দেয় যে এরকম একটা গেম, বোর্ড গেম আনা হয়েছিল এবং সেই গেমটা আমরা খেলেছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে যে সেই গেমটা যখন ওরা খেলে তখন কিন্তু কিছুই হয়নি, মানে জাস্ট কিছুই হয়নি। একটু সামান্য শুধু ওই মানে মোমবাতির যে শিখাটা ছিল সেটা একটু নড়ে উঠেছিল, বেশ কয়েকবার নড়েছিল। এইটুকু ছাড়া কিন্তু ওরা অন্য কোনো কিছু ফিল করেনি। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে তারপরেও এত কিছু তাহলে ঘটছে কি করে। তো এটা নিয়ে একটা বাড়ির লোক খুব চিন্তায় পড়ে গেল। তো রনিতের বাবা মা কিন্তু ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করে, কিন্তু শুভময়ের যিনি বাবা মা ছিল তারা কিন্তু এই বিষয়টা শুনে তারা বলে যে না, এটা কিন্তু খুব স্বাভাবিক বিষয় নয়। তো তারপরে ওরা ওখান থেকে মানে ওরা যেখানে আর কি থাকতো সেখানে একজনকে বলে। তো সে তারপরে তার একজন চেনা পরিচিত মারফত একজন মানে ওখানে কিছু চার্চ ছিল, তো সেই চার্চের একজন ফাদারের সাথে কন্ট্যাক্ট করে, মানে তার পরিচিত ছিল। তো সে তখন বলে যে যারা এটা করেছে তাদের তিনজনকে যদি সামনে না আনা হয় এই চার্চের এখানে, আমি কিন্তু কিছু বলতে পারবো না। এবং যে চার্চের যিনি দায়িত্বে ছিলেন তিনি কিন্তু ব্রিটেন থেকে এসেছিলেন, এবং তিনি এই বিষয়গুলো নিয়ে মানে উনি কিন্তু ওই চার্চে সবসময় থাকেন না, মানে ভগবানের কি লীলা ভাবুন। উনি ওই চার্চে ওইখানে মাত্র 3 মাসের জন্যই এসেছিলেন, এবং তিনি এই ধরনের এক্সোসিজমের বিষয়ে কিন্তু প্রচুর কাজের আগে ব্রিটেনে করেছেন। তো ভাগ্যবশত ওনারা তাকে পেয়ে যায় এবং তারপরে ওদের তিনজনকে নিয়ে যায় ওর বাড়ি থেকে, বাবা মারা নিয়ে যায়। এবং নিয়ে যাওয়ার পরে ওদেরকে যখন সামনে বসানো হয়, প্রথমেই যেটা ওনার মানে ওই ফাদার যেটা করেছিলেন তিনি কিন্তু হোলি ওয়াটার ছিটিয়ে যায়, এবং ছিটিয়ে দেওয়ার পরে ওদের প্রেয়ার হওয়ার পরে যে সাদা বাতাসা টাইপের যে একটা প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদ ওদেরকে খেতে দেয়। এবং প্রসাদটা যখন খেতে দেয় অদ্ভুতভাবে তিনজনে মুখে প্রসাদটা নিয়েছিল ঠিকই, কিন্তু চিবিয়ে যে গিলবে সেই গিলতে তিনজনই পারছিল না। এবং সেটা বুঝতে পেরে ওই ফাদার বলেছিল যে আপনারা বাবা মায়েরা একদম পিছনে চলে যান, আপনারা প্যারেন্টসরা একদম সামনে আসবেন না। তো একটা কিছু মন্ত্র বলতে বলতে ওদের কোনো বাইবেলের হয়তো কোনো কোট বা কোনো মন্ত্র বলতে বলতে এবং হাতে ওই এই যে একটা জেসাসের যে ক্রস ছিল সেই ক্রস তিনজনের মাথায় বারবার ছুঁয়ে দেন, এবং সঙ্গে সঙ্গে ওই 3-4 বার করে হোলি ওয়াটার ছিটিয়ে দেয়। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যেটা মানে ওনার কলিগ যেটা বলেছিল এই শুভময় বাবু যে মানে এত কষ্ট হচ্ছে, মানে আমরা কত মানে শক্ত শক্ত জিনিস মাছ মাংস আমরা খেয়ে ফেলতে পারি, কিন্তু ওই সামান্য একটা বাতাসার মতো একটা ছোট্ট প্রসাদ খেতে এত অসুবিধে হচ্ছিল। এবং যে মুহূর্তে ওই জেসাসের যে ক্রসটা ওই মানে কপালে ছোঁয়ানো হচ্ছিল, ওই হোলি ওয়াটার ছেটানো হচ্ছিল, তারপরে কিন্তু আলটিমেটলি ওরা তিনজনেই বুঝতে পারে যে ওদের শরীরটা থেকে যেন একটা খুব মানে একটা চাপ ব্যথা ওদের শরীরে ছিল, সেটা কাঁধে, মাথায়, বুকে, পায়ে, সব জায়গায় তিনজনেরই। হঠাৎ করে মনে হলো মানে উনি কিছু বারবার বারবার জেসাসের নাম করে করে কিছু একটা মন্ত্র বলছিলেন ইংলিশে। তো সেসব বলতে বলতে হঠাৎ করেই তারপরে ওদের মনে হয় যেন ওদের শরীর থেকে ওই চাপ ব্যথাটা চলে গেল। এবং ওরা না খুব শ্যাটার্ড হয়ে গেছিল ওই কটা দিনে। ওরা খুব মানে না পড়াশুনো করতে ভালো লাগতো, না গান শুনতে ভালো, মানে ওরা যা যা ভালোবাসতো ওই তিনজন সবকিছুর প্রতি ওদের যেন একটা কিরকম অনীহা চলে এসেছিল, এবং সবসময় একটা খুব নেগেটিভ থট ওদের মনে মনে মাথায় আসতো। তো যাই হোক, তো এটার ফলে উনি পুরো এক্সোরসিজমটা ওইখানেই ওইটুকু সময়ের মধ্যে উনি পারফর্ম করেন, এবং তারপরে উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা কথা। তো ওই ফাদার বলেছিলেন যে উনি তো ব্রিটেনে থাকতেন, তো উনি সেখান থেকে অনেক ছোট ছোট ওখানকার আশেপাশের শহরে উনি বিভিন্ন জায়গায় এক্সোরসিজম করার জন্য ভিজিট করতেন। তো উনি একটা কথা বলেন যে এই যে গেমগুলো রয়েছে এগুলো কেউ যদি ভাবে যে এটা নিছকই গেম তাহলে সেটা নিছক গেমই, কিন্তু সেটাকে গেম ভেবে কেউ যদি মানে সত্যি সত্যি ওই যে জিনিসগুলো রয়েছে সেগুলো যদি ঠিকঠাক করে পারফর্ম করে, বা যে যে স্টেপগুলো বা ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলোকে যদি করে, অথবা কেউ ভাবে যে না আমি কোনো আত্মাকে আজকে ডাকবো, কোনো আত্মার সাথে আমি কমিউনিকেট করব। তো কখনো কখনো কি হয় আমরা যে পৃথিবীতে রয়েছে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা যেখানে রয়েছি সাধারণ মানুষ যেখানে থাকে সেখানে যেমন শরীরী মানুষ থাকে তেমনি কিন্তু প্রচুর অশরীরীও থাকে, এবং তাদেরকে হয়তো আমরা সবসময় দেখতে পাই না, কারণ আমরা সেই অরা বা সেই
স্টেজে নেই যে আমরা খালি চোখে তাদের দেখতে পাবো বা বুঝতে পারবো। এটা উনি বলেন। কিন্তু বলছেন যে এটা কিন্তু সবসময় coexistence থাকে। শরীরী এবং অশরীরীর coexistence অনেক সময়ই থাকে। কিন্তু তারাও মানে সেই লেভেলে আসে না সবসময় যে তারা মানুষের জীবনে কোনো প্রভাব ফেলবে, সেটা ভালো হোক খারাপ। আবার মানুষও কিন্তু তাদেরকে কোনো রকম ডিস্টার্ব করতে পারে না। কিন্তু কোনো মানুষ যদি এরকম কোনো রিচুয়াল পারফর্ম করে এবং সেই রিচুয়াল পারফর্মটা যদি সেরকম কোনো তিথি নক্ষত্রের মধ্যে হয় বা সেরকম কোনো সিচুয়েশনের মধ্যে হয়, তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। এবং তখন যে সমস্ত স্পিরিট বা যে সমস্ত আত্মা যারা আছে, যারা মানে খুব ভয়ঙ্কর টাইপের তারা আত্মা, তারা মানুষের ভালো চায় না, মানুষের ক্ষতি করার চেষ্টা করে। হয়তো কেউ হয়তো তার প্রিয়জনকে ডাকছে, কিন্তু প্রিয়জনই যে আসবে তার তো কোনো কথা নেই। যারা এর আগেও যারা প্ল্যানচেট করেছেন, তারা মানে প্ল্যানচেট বিষয়টা তো সত্যি, এটা সত্যিই হয়, এটা কিন্তু সত্যিকারই এক্সিস্ট করে। কিন্তু তার জন্য যে প্ল্যানচেট করবে বা যাকে মিডিয়াম হিসেবে নেওয়া হবে তাকে কিন্তু বেশ কিছু রিচুয়াল পারফর্ম করতে হয় এবং তার জন্য যে মিডিয়াম হয় তাকে কিন্তু শারীরিক দিক থেকে অনেক বেশি পাওয়ারফুল হতে হয়, নাহলে কিন্তু মিডিয়াম হওয়া যায় না। আর এই প্ল্যানচেটের সময়ও কিন্তু প্রথমে যে আত্মাকে উদ্দেশ্য করে ডাকা হয় সে আত্মা কিন্তু প্রথমে আসে না। প্রথমে যেগুলো আশেপাশে যত খারাপ আত্মা থাকে বা যাদের কাছে শক্তি বেশি, শক্তিশালী আত্মা, তারাই কিন্তু এসে প্রথমে উপদ্রব শুরু করে। এটাই হচ্ছে নিয়ম। তো ওরা যখন এটা করেছিল তখন ওরা ওদের দিদাকে ডাকার উদ্দেশ্যে যেটা খেলার ছলেই করেছিল, সেখানে কিন্তু দিদা আসে তো নি, উল্টে যেটা হয় কোনো খারাপ বা শক্তিশালী আত্মা কিন্তু যে ওদের এই পারফর্ম করাতে, ওদের ওই যে রিচুয়ালগুলো ওরা করেছে তাতে খুব ক্রুদ্ধ হয়ে যায় এবং তার জন্যই কিন্তু ওদের জীবনে নেমে আসে এই ভয়ঙ্কর সময়গুলো। তো যাই হোক, ভগবানের অনেক আশীর্বাদ ছিল যে ওরা সঠিক সময়ে ওরা সঠিক মানুষের সাহচর্য পেয়েছিল এবং ওই ফাদার 3 মাসের জন্য ঠিক ওই টাইমটাতেই কিন্তু উনি ওখানকারই একটা চার্চে এসেছিলেন। তো সেই এক্সোরসিজম করার পরে কিন্তু ওদের আর কখনো কোনো সমস্যা হয়নি এবং তারপরে তো আর ওরা এই ধরনের কোনো গেম বা কোনো কিছু সম্পর্কে তারপর থেকে আর কোনোদিনই ইন্টারেস্টেড হয়নি এবং এতটাই ওরা এই বিষয় সম্পর্কে মানে ওরা জানে এবং তারপরে এটা নিয়ে ওরা আরো বেশি ইন ডেপথ রিসার্চ করে, অনেক জানে এবং তখন বুঝতে পারে যে সত্যি এটা কিন্তু ওদের করা উচিত হয়নি। তো তারপর থেকে আর কখনো কোনো সমস্যা হয়নি। কিন্তু ওরা ৩ জনেই প্রত্যেকদিন ঠাকুরের পুজো করে, ভগবানকে সকালবেলা উঠেই স্মরণ করে, রাতে শুতে যাওয়ার আগে স্মরণ করে। তো এটা ওরা এখনো মেইনটেইন করে। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যিনি ঘটনা পাঠিয়েছেন তাকে অনেক, অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা ওনার কলিগের শেয়ার করার জন্য। আর ওনারা ৩ জনই আগামী দিনে খুব, খুব ভালো থাকুক সেই আশাই রাখি এবং সেই প্রার্থনাই করি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকুন। নমস্কার।